আসসালামু আলাইকুম। এফসিবিএস মিড টার্ম মেডিসিনের জুলাই সেশনের এসএ কিউ সলভ সেশনে আজকে সবাইকে স্বাগতম। শুভ চিকিৎসক বন্ধু, আপনারা জানেন যে মিড টার্ম আমাদের কোর ট্রেনিং এর 2 বছর পরে আমরা মিড টার্ম পরীক্ষা দিতে হয়। আর মিড টার্ম পরীক্ষার কয়েকটা সেগমেন্টের মধ্যে একটা হচ্ছে এসবিএ, তারপর এসএ কিউ। আর এসবিএ এবং এসএ কিউ পাস করার পরে কিন্তু আমাদেরকে আরেকটা পরীক্ষা অবতীর্ণ হতে হয়, সেটা হচ্ছে আমাদের অস্কি বা অস্কি, ঠিক আছে? আর অবশ্যই আপনাকে অস্কি বা অস্কিতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রিরিকুইজিট হচ্ছে এসবি এবং এসসিকিউতে কিন্তু আপনার পাশ করা। আর এসবি প্রথম দিন এই পরীক্ষা যদি ধারণাটা আশা করি আপনারা অনেকে জানেন, তারপর যদি বলি, প্রথম দিনে আপনার এসবিএ পরীক্ষা হবে, সেখানে 25 এসবিএ, সরি 50 এসবিএ, 100 মার্কস। এরপরে আপনার এসিকিউ থাকবে, সেই এসিকিউতে আপনার ব্রড হেডিং এ 4টা কোশ্চেন থাকে, সেই প্রত্যেকটা 4টা কোশ্চেনের ভিতরে আবার আপনার সাব কোশ্চেন হিসেবে 5টা কোশ্চেন থাকে। মানে আপনার এখানে কিন্তু অনেক লিখতে হয়। এসবিএ তে যদি আপনার সময় থাকে 1 ঘন্টা 40 মিনিট, কিন্তু এসিকিউতে আপনার সময় থাকে মোটামুটি হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা, ঠিক আছে? 3 ঘন্টা কিন্তু আপনাকে 100 মার্কের একটা পরীক্ষা দিতে হয়। আর এসিকিউ একটা জিনিস যেটা, যে আপনার প্রিভিয়াস যদি কোশ্চেন আপনি সলভ করেন, তাহলে কিন্তু আপনি কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবেন, ঠিক আছে? কোশ্চেনটা আসলে কি ধরনের হয়, কোন টপিকসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই টপিকসগুলো জানতে পারবেন। আর এমনিতেই আপনাদের যে গত জুলাই সেশনে যেটা দেখা গেছে যে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। অথবা এর আগে আপনার এক প্যাটার্ন ছিল, এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। অনেকে হয়তো ভাবে যে রিটেনটা সহজ, কিন্তু আসলে এবার যেটা দেখা গেছে যে আমাদের 50%ই কিন্তু এবার রিটেনে ফেল করছে। এরপরে আপনার অসপিতে তো ফেল করছেই। দেখা গেছে যে টোটাল আমাদের এবার বিসিবিএস এ পাস ছিল 40%, আর জেনেসিস এ পাস ছিল আমাদের 75%। সেই ইয়েতে আজকে আপনাদের আমরা যাতে সামনে আপনার রিটেন পরীক্ষাটা ভালো হয়, আপনারা বুঝতে পারেন যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, কোশ্চেন কিভাবে অ্যান্সার করলে ভালো মার্ক পাওয়া যায়, সেটার জন্য আমরা আজকের এই সেশন আয়োজন করছি। এই সেশনে আপনারা দেখতে পারবেন যে আমাদের জুলাই সেশনে কি ধরনের কোশ্চেনগুলো হয়েছিল এবং সেগুলো আসলে কিভাবে আমাদের মেন্টররা আবার ডক্টররা যারা এবার পাশ করেছেন তারা সেভাবে অ্যান্সার করেছেন। আজকে আমাদের সেশনে আমি ডক্টর একিম কামরুল হক, এফসিপিএস ফাইনাল পার্ট কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়া আমাদের সাথে আজকে 4জন ডক্টর উপস্থিত হয়েছেন, যারা এবার মিড টার্ম পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন, এবং ওনারা 4জন 4টা কোশ্চেন আলোচনা করবেন। আমাদের সাথে আছেন ডক্টর মাইশা সামিয়া আপু, এরপর আছেন ডক্টর জুবাইর ভাইয়া, ডক্টর মুহিম আলী, এবং ডক্টর সাদমান সাকিব আকারি ভাই। ঠিক আছে, প্রত্যেকেই মিড টার্ম কমপ্লিট করে এখন তাদের অ্যাডভান্স ট্রেনিং করছে। তা আমি আর বেশি কথা বলবো না আজকে। আমি প্রথমেই কোশ্চেন 3 আলোচনা করার জন্য আমি আহ্বান জানাবো ডক্টর মুহিম আলীকে। তোমার এটা সে এত আচ্ছা, একটু মিনিমাইজ করো। হুম, আচ্ছা, জানতে পারো, ঠিক আছে। এটাই হবে একটু, এদিকে আশেপাশে করে নিয়ে এদিকে করো, ঠিক আছে। ওখান থেকে ওখান থেকে হবে। বুঝলি? হুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এফসিপিএস মিড টার্ম মেডিসিন জুলাই 2025 এসএকিউ সলভ সেশন। আমি আজকে কোশ্চেন নাম্বার 3 আলোচনা করব। এবছর মিড টার্মে যে কোশ্চেনটা এসেছিল, কিছুক্ষণ আগেই আমাদের মেন্টর ভাই বলে গেলেন যে এখানে 4টা ভাগ থাকে। টোটাল 4টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের ভেতরে আবার 5টি করে কোশ্চেন থাকে আর কি। কাজে লেখা অনেক বেশি, কিন্তু আবার লিখতে কিন্তু অনেকগুলো হয় না, টু দি পয়েন্টে অ্যান্সার করতে হয়। এখন সেই টু দি পয়েন্টে অ্যান্সারগুলো কিভাবে করব, আপনারা আজকের এই সেশনের মাধ্যমে সেই ধারণাটা পেয়ে যাবেন আর কি। তো আমরা আজকে কোশ্চেন নাম্বার 3 আলোচনা শুরু করি। ফার্স্ট কোশ্চেন ইজ, এ 34-year-old আইভি ড্রাগ অ্যাবিউজার। আসলে এসএ কিউ হোক অথবা এসবিএ হোক,
আমাদের এখানে যে এসএকিউ গুলো থেকে থাকে, সেটা এসবি এর মতো যে স্ট্রিম গুলো থাকে, সেই স্ট্রিম গুলোই কিন্তু দেওয়া থাকে। কাজেই সেই স্ট্রিম গুলো বুঝতে হলে আমাদের প্রত্যেকটা এসবি এর কিছু কি শব্দ থাকে, কিছু মূল শব্দ থাকে, সেই মূল শব্দগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা উচিত। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায়, আপনারা এসবিএ পূরণ করে থাকেন অথবা এসএকিউ পূরণ করে থাকেন না কেন, আপনার কি করা যায়, ওভারঅল একটা এসবিএ বা ওভারঅল একটা সিনারিও সুন্দর করে পড়ে ফেলেন। পড়ার পরে কি শব্দগুলো, মূল শব্দগুলো অনেকেই হয়তো আলাদা করেন না। এই আলাদা না করার কারণে আপনাদের কিন্তু ডায়াগনোসিস করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কাজেই আপনাদের যদি সুন্দরভাবে ডায়াগনোসিস করতে হয়, একটা সিনারিওতে একজন স্যার যখন কোশ্চেন করেন, এমন কিছু শব্দ দেয় যেই শব্দগুলো আপনাকে ডায়াগনোসিসে পৌঁছে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আজকে এই সেশনগুলোতে আমরা কিভাবে একটা এসবিএ সুন্দর করে ডায়াগনোসিস করতে হয় এবং তার অ্যান্সারগুলো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কিভাবে অ্যান্সার দিতে হয়, সেটাই সে সম্পর্কে আপনারা আমাদের কাছ থেকে ধারণা পাবেন। তাহলে দেখেন, 34-year-old আইভি ড্রাগ অ্যাবিউজার, তাহলে প্রথম একটা শব্দ আমরা আলাদা করতে পারি। এখানে ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজের একটা হিস্ট্রি আছে, এটা খুবই ভাইটাল। এই ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে কি কি ডিজিজ হয় সেটা আমরা জানি, তবে এটা একটা ইম্পর্টেন্ট ক্লু আপনার ডায়াগনোসিস করার জন্য। আপনি যদি ডায়াগনোসিস না পারেন, আপনার এসবিএ হবে না। আপনি যদি ডায়াগনোসিস না পারেন, আপনার এসএকিউ এর অ্যান্সার দিতে আপনার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। তাহলে ফার্স্ট ক্লু ইজ ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার comes to medicine outpatient department with fever, fatigue and weight loss for 2 months। বোঝা যাচ্ছে এখানে একটা ক্রনিক ফিভারের হিস্ট্রি আছে। আমরা যদি ক্রনিক ফিভারের, তাহলে এখন একটা ডিডি যদি আমরা জানি, তাহলে ডেভিডসনের বক্সেই দেওয়া আছে যে আপনার এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের কারণে হতে পারে, নিউমোনিয়ার কারণে হতে পারে, ম্যালেরিয়ার কারণে হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডিসের কারণে হতে পারে, স্টিলস ডিজিজের কারণে হতে পারে, তো এরকম ফ্যাকটিসিয়াস ফিভারের কারণে হতে পারে। তো এরকম বেশ কিছু ডিজিজ কিন্তু ইনফেকশাস ডিজিজ একটা বক্সেই দেওয়া আছে। তাহলে ক্রনিক ফিভারের কি কি কারণ সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে একটা ক্লু পেলাম আইভি ড্রাগ অ্যাবিউজ, আর একটা ক্লু পেলাম ক্রনিক ফিভার। এরপরে আমরা দেখি ফিজিক্যাল এক্সামিনেশন রিভিলস জেনারেলাইজ প্রোরাইটাস পারপুরিক স্পট, তার সাথে জাস্ট পালপেবল স্প্লিন। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে জাস্ট পালপেবল স্প্লিন। তাহলে জাস্ট পালপেবল স্প্লিনের কজ ডেভিডসনে এক জায়গায় কোথাও নেই, কিন্তু আমরা আলাদা আলাদা করে যদি বিভিন্ন ডিজিজে পড়ি, তাহলে ওভারঅল যদি আমি সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাই যে আপনি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস যখন পড়বেন, তখন দেখবেন অ্যাকিউট অ্যান্ড সাবঅ্যাকিউটের ফিচার্স আছে। ওখানে দেখবেন লেখা আছে যে জাস্ট পালপেবল স্প্লিন ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে পাওয়া যায়। আপনি যখন হেমাটোলজি চ্যাপ্টার পড়বেন ডেভিডসন, দেখবেন পলিসাইথেমিয়া রুব্রাভেরা, পলিসাইথেমিয়া রুব্রাভেরা 4 নম্বর লাইনে দেখবেন লেখা আছে যে এখানে জাস্ট পালপেবল স্প্লিন পাওয়া যায়। আপনি ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টার যখন রিকেটসিয়াল ফিভার পড়বেন, ওখানে দেখবেন রিকেটসিয়াল ফিভার, ওখানে লেখা আছে জাস্ট পালপেবল স্প্লিন পাওয়া যায়। আবার এন্টারিক ফিভার পড়েছি, সেখানেও কিন্তু জাস্ট পালপেবল স্প্লিন পাওয়া যায়। তাহলে দেখেন, জাস্ট পালপেবল স্প্লিনের কজ আমরা 4টা পেলাম। একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, একটা হচ্ছে রিকেটসিয়াল ফিভার, একটা হচ্ছে এন্টারিক ফিভার, একটা হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। এই সমস্ত কারণে পাওয়া যায়। তার সাথে আর একটা ইম্পর্টেন্ট কারণ দেখেন, প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায় আর কি, ঠিক আছে। তাহলে প্যানসিস্টোলিক মারমার কোথায় পাওয়া যায়? যেখানে ট্রাইকাসপিড ভালভের ইনভলভমেন্ট থাকে অথবা মাইট্রাল ভালভের ইনভলভমেন্ট থাকে। যদি ট্রাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভের ইনভলভমেন্ট থাকে, সেখানে প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায়। আমরা জানি ইনফেকশিয়াস ডিজিজ চ্যাপ্টারে পড়েছিলাম, যদি কেউ আইভি ড্রাগ অ্যাবিউজ করে, তাহলে তার ট্রাইকাসপিড ভালভ ইনভলভমেন্ট হবে। আর ট্রাইকাসপিড ভালভ ইনভলভমেন্ট এবং প্যানসিস্টোলিক মারমার, জাস্ট পালপেবল স্প্লিন, সবগুলো মিলিয়ে যদি আমরা একটা ডায়াগনোসিস করি, তাহলে দেখলাম পলিসাইথেমিয়া রুব্রা ভেরার দিকে যায় না, এন্টেরিক ফিভারের দিকেও যায় না, আপনার রিকেটসিয়াল ফিভারের দিকেও যায় না, আপনার যাচ্ছে কার দিকে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে এখানে আমাদের অনেকগুলো ক্লু রয়েছে। একটা ক্লু ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ, সেকেন্ড ক্লু ইজ ক্রনিক ফিভার, ক্রনিক ফিভার 2 মাসের বেশি, এন্ট্রিক ফিভার রিকেটসিয়াল ফিভার কিন্তু 2 মাসের বেশি থাকে না, পলিসাইথেমিয়া রুব্রাভেরা তো ফিভার আনলাইকলি বেশি দিন থাকে না। অর্থাৎ জাস্ট পালপেবল স্প্লিন দিয়েই কিন্তু আপনি ডায়াগনোসিস করতে পারলেন যে দিস ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সো আমরা কোশ্চেনগুলোতে চলে যাই। তাহলে আপনারা যখন এসবিএ পরীক্ষা দেবেন অথবা এসএকিউ পরীক্ষা দেবেন, আপনাকে মেন হচ্ছে স্ট্রিম বুঝে আগে ডায়াগনোসিস করা। যদি ডায়াগনোসিস করতে পারেন, অ্যান্সারগুলো এবার কিভাবে দিতে হয় তার নমুনাগুলো আমরা এরপরে দেখব। এরপরে বলছে, হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হোয়াট ফাইন্ডিংস ডু ইউ এক্সপেক্ট অন জুগুলার ভেনাস পালস এক্সামিনেশন, মেনশন দ্য নেম অফ মোস্ট লাইকলি অর্গানিজম অ্যান্ড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, হোয়াট আর দি 4 ইন্ডিকেশনস অফ সার্জারি ইন দিস পেশেন্ট। তাহলে এরকম 4টা কোশ্চেন থাকে, কখনো 3টা কোশ্চেন থাকে, কখনো বা 5টা কোশ্চেন থাকে। তাহলে এখানে আমাদের
টু দি পয়েন্টে অ্যান্সার করতে হবে। আপনারা এফসিপিএস পার্ট 1 যখন পড়েন, সেখানে এসবিএ ছিল, এমসিকিউ ছিল, কিন্তু এসএকিউ ছিল না। আমরা এমবিবিএস ফাইনাল প্রপ যখন দিই তখন কিন্তু আমরা এসএকিউ পড়েছিলাম। তো ওই সময় ওই সময় দেখেন মাঝখানে অনেকের অনেক বছর চলে গেছে, অনেকের 2 বছর, মিনিমাম 3 বছর, 2.5-3 বছর গেছেই। তাহলে এতদিন অতিবাহিত হয়ে গেছে, আমরা রিটেনের সাথে অনেকটা অ্যাটাচড না। আবার এমবিবিএস ফাইনাল প্রফের রিটেনের সাথে এই রিটেনের অনেক পার্থক্য আছে। এখানে টু দি পয়েন্টে অ্যান্সার করতে, আপনার যে কাছে যেটা চাইবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে আর কি। তাহলে আমরা প্রশ্নের অ্যান্সার গুলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ, বোঝা গেল ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস। তাহলে এইভাবে টু দি পয়েন্টে আপনি অ্যান্সার লিখবেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল, হোয়াট ফাইন্ডিংস ডু ইউ এক্সপেক্ট অন জুগুলার ভেনাস পালস এক্সামিনেশন। তাহলে জুগুলার ভেনাস পালস যদি আমরা এক্সামিনেশন করি তাহলে এখানে কি পাবো? আমরা জানি এখানে ট্রাইকাসপিড ভালভ ইনভলভমেন্ট হয়। যেহেতু ট্রাইকাসপিড ভালভ ইনভলভমেন্ট হয়, এখানে রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। ট্রাইকাসপিড ভালভ রাইট হার্টের একটা অংশ, এখানে রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। যেহেতু রাইট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, সো পেশেন্টের রেজড জেভিপি পাওয়া যায়। আর যেহেতু এখানে ট্রাইকাসপিড রিগারজিটেশন হয়, মনে রাখবেন যে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিসে ট্রাইকাসপিড রিগারজিটেশন হয়। বাট আমাদের এই ডেভিডসনে অনেকগুলো ডিজিজ আছে যেখানে একই সাথে এয়ারটিক অ্যান্ড মাইট্রাল রিগারজিটেশন পাওয়া যায়। আপনি রিউমাটিক ফিভার বলেন, সেখানে এয়ারটিক অ্যান্ড মাইট্রাল রিগারজিটেশন পাওয়া যায়। আপনি পলিসিস্টিক কিডনি ডিজিজ বলেন, সেখানে এয়ারটিক অ্যান্ড মাইট্রাল রিগারজিটেশন পাওয়া যায়। আপনি মারফান সিনড্রোম বলেন, মারফান সিনড্রোমের ক্ষেত্রে এয়ারটিক অ্যান্ড মাইট্রাল রিগারজিটেশন পাওয়া যায়। কিন্তু ট্রাইকাসপিড রিগারজিটেশন, ট্রাইকাসপিড ভালভ ইনভলভমেন্ট হয় অনলি ইন infective endocarditis in case of intravenous drug অ্যাবুজার পেশেন্ট। সো যেহেতু ট্রাইকাসপিড রিগারজিটেশন পাওয়া যায়, সেই সমস্ত ক্ষেত্রে প্রমিনেন্ট ভি ওয়েভ পাওয়া যায়, লস অফ এ ওয়েভ পাওয়া যায়, অ্যান্ড র্যাপিড ওয়াই ডিসেন্ট পাওয়া যায়। এই তিনটা কারণ ট্রাইকাসপিড রিগারজিটেশনের কারণে। তাহলে আপনি যখন পড়বেন একটু বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। তাহলে যে কোনো এসএকিউ এসবি অ্যান্সার করা যাবে। যখন অ্যান্সার করবেন টু দি পয়েন্টে বলবেন, রাইট হার্ট ফেলিয়ার সো রেজ জেভিপি, ট্রাইকাসপিড রিগারজিটেশন শো prominent V wave, loss of A wave, rapid Y descent. মেনশন দ্য নেম অফ মোস্ট লাইকলি অর্গানিজম। আমরা জানি ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবুজারের ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম ইজ স্ট্যাপ অরিয়াস। এখানে অনেকগুলো অর্গানিজম আসতে পারে, হয়তো এটা এসেছে, এরপরে হয়তো বা আসতে পারে যে না, যাদের প্রস্থেটিক ভালভ সার্জারি করা হয়েছে তাদের ক্ষেত্রে কোনটা হতে পারে, একটা সিনারিও থাকতে হবে যে প্রস্থেটিক ভালভ সার্জারি করেছিল 2 মাস আগে, এখন এই সিনারিওটাই থাকলো ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবুজারের পরিবর্তে প্রস্থেটিক ভালভের একটা সিনারিও যদি দিত, তাহলে তখন অ্যান্সার কি করতাম? তখন অ্যান্সার করতাম স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস। কারণ ফার্স্ট 2 মান্থস যদি বলা হয় লেস দেন 2 মান্থস, দেন ইট ইজ মোস্টলি ডিউ টু স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস। বাস্ট যদি লং কেস হয় আপনার প্রস্থেটিক ভালভের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আবারও পুনরায় স্টেপ অরিয়াস অ্যাপিয়ার করবে আর কি। তাহলে মোস্ট লাইকলি আর অর্গানিজম ইজ স্টেপ অরিয়াস। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, ডেভিডসনে লেখাই আছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইজ ভ্যানকোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন। বাট যদি কোশ্চেনে বলা হয়ে থাকে যে এম্পাইরিক্যাল থেরাপি কোনটা দেব, তাহলে সেক্ষেত্রে আমরা অন্য অ্যান্সার দিতে পারি। সেক্ষেত্রে আমরা পেনিসিলিন বা অ্যামোক্সিসিলিন গ্রুপ, তার সাথে প্লাস মাইনাস আমরা জেন্টামাইসিন দিতে পারি। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইজ ভ্যানকোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন। এটা ডেভিডসন থেকে হুবহু দেওয়া আর কি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ফোর ইন্ডিকেশন সার্জারি ইন দিস প্যাসেন্ট। এটাও ডেভিডসনের একটা বক্স থেকেই হুবহু দেওয়া। এটা ছিল হার্ট ফেলিয়ার, তাহলে দেখবেন বক্সে দিয়ে আছে হার্ট ফেলিয়ার ডিউ টু ভালভ যদি ড্যামেজ হয়ে যায়, ফেলিয়ার অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, যদি লার্জ ভেজিটেশন হয় অন লেফট সাইডেড হার্ট ভালভ উইথ ইকো সাজেস্টিং হাই রিস্ক অফ এম্বোলাই, প্রিভিয়াস এভিডেন্স অফ সিস্টেমিক এম্বোলাই। তাহলে এই চারটা দেওয়া হয়েছে, ডেভিডসনে 5টি কজ দেওয়া হয়েছে, যে কোনো চারটা আপনি দিতে পারেন। চারটা লিখলে আপনি ফুল মার্কস পাবেন, ঠিক আছে। আমরা যদি দেখি, দেখবেন একবারে ডেভিডসনের হুবহু লাইন থেকে মোস্ট কমন কজ ইনফেক্টমেন্ট অফ স্ট্রেপ্টোকক্কাই অ্যান্ড স্টাফাইলোকক্কাই। আর যদি ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবুজার হয়, স্পেশালি ট্রাইকাসপিড ভালভ ইনভলভমেন্ট হয়, সো ইজ স্টাফ অরিয়াস। ম্যানেজমেন্টের এখানেই লেখা আছে মোস্ট, আমরা যে কথাগুলো বললাম সেখানে এখানেই দেওয়া আছে, আপনার ডেভিডসন খুললেই পেয়ে যাবেন। আমরা আর সময় নষ্ট করতেছি না। এরপর ইন্ডিকেশন অফ কার্ডিয়াক সার্জারি, যেটা আমরা বললাম ডেভিডসনের বক্স থেকেই দেওয়া আছে। এরপর আরেকটা কজ ছিল অ্যাবসেস ফরমেশন। আপনার যে কোনো চারটা কস দেবেন, অনেক সময় তিনটা চাই তিনটা দিবেন, মানে জয়টা চাই আপনি তয়টাই দেবেন। এরপরের কোশ্চেন আমরা চলে যাই। এ 50-year-old ম্যান হু লিভস ইন এ স্লাম এরিয়া, একই রকম ভাবে আগে বলেছি ডায়াগনস্টিক ক্লু কিন্তু দেওয়া থাকে। দেখেন স্লাম এরিয়া, বস্তিতে বসবাস করে। তো যারা বস্তিতে বসবাস করে, একটা অন্যতম যেটা সবচেয়ে বেশি হয় ওভার ক্রাউডিং এরিয়া, যেহেতু বস্তি এরিয়া একটা ওভার ক্রাউডিং এরিয়া,
আনহাইজেনিক এরিয়া, এখানে টিউবারকুলোসিসের চান্স সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হতে পারে, তবে মোস্ট কমনলি কিন্তু টিউবারকুলোসিস, একটা স্লাম এরিয়া, এটা মনে রাখবেন যে টিউবারকুলোসিসের চান্স সবচেয়ে বেশি। তারপর আমরা দেখি যে না, সেটা টিউবারকুলোসিসের লাইনে যায় কিনা। অ্যাডমিটেড টু হসপিটাল উইথ এ 2 months হিস্ট্রি অফ ওয়েট লস, দেখেন 2 মাসের তার হচ্ছে ওয়েট লস এবং জ্বর, তার সাথে প্রোডাক্টিভ কম, আর তো বলার কিছু নেই, বোঝাই যাচ্ছে এটা টিউবারকুলোসিস। তার সাথে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, ইট ইজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন ডিউ টু ডিসেমিনেটেড টিউবারকুলোসিস অর অ্যাবডোমিনাল টিউবারকুলোসিসের কারণে তার হচ্ছে যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যাসাইটিস পাওয়া গেছে। আলট্রাসোনোগ্রাফি শোজ নর্মাল লিভার অ্যাপিয়ারেন্স উইথ পেটেন্ট পোর্টাল অর হেপাটিক ভেন্স। এটার মাধ্যমে কি বোঝালো? এটার মাধ্যমে বোঝালো যে না, পেশেন্টের বার্ডকায়ারি সিনড্রোম নাই। বার্ডকায়ারি সিনড্রোমের ক্ষেত্রে যদি হতো, সেখানে কিন্তু এরকম ফিচার্স পাওয়া যায়, বাট সেখানে হচ্ছে পোর্টাল ভেন আর হেপাটিক ভেনটা কিন্তু অবলিটারেটেড হয়ে যায়, এখানে কিন্তু নর্মাল বলে দিয়েছে, অর্থাৎ বার্ডকায়ারি সিনড্রোম কিন্তু এক্সক্লুড হয়ে গেল। অ্যাসাইটি ফ্লুইড স্টাডি দেওয়া হয়েছে, হোয়াইট সেল 350, দ্যাট ইজ বেশি, অ্যান্ড পলিমর্স 100 সেল, দ্যাট ইজ অলমোস্ট নর্মাল, অ্যান্ড লিম্ফোসাইট ইজ 250, লিম্ফোসাইটের পরিমাণ অনেক 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 বেশি আর কি। তাহলে লিম্ফোস অ্যান্ড সরি নিউট্রোফিল বেশি, তাহলে নিউট্রোফিল বেশি, লিম্ফোসাইট বেশি, এটা মোস্ট প্রবাবলি কার দিকে যায়? সেটা হচ্ছে টিউবারকুলোসিস। তো স্পেশালি এটা লিম্ফোসাইট বেশি আর কি, নিউট্রোফিল মোরাললেস কাছাকাছি, বাট লিম্ফোসাইট অনেক বেশি। সো লিম্ফোসাইট যদি বেশি থাকে, আমরা জানি সেটা মোস্ট কমনলি টিউবারকুলোসিস ইনফেকশন। অ্যান্ড প্রোটিন 2.8, অর্থাৎ বোঝা যাচ্ছে প্রোটিনটা কমে গেছে। অ্যান্ড নো অর্গানিজম অজ সিন উইথ অ্যাবসেন্স অফ ম্যালিগন্যান্ট সেল, অ্যান্ড সিরাম অ্যালবুমিন অজ 2.6। দেখেন, আপনার সিরাম অ্যালবুমিন লেভেলটা কমে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অ্যাসাইটিক ফ্লুইড যে অ্যালবুমিনটা দেওয়া আছে সেখানে 2.8, আমরা জানি অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিনটা যদি 2.5 এর বেশি থাকে, তাকে আমরা বলি এক্সুডেটিভ, যদি তার চেয়ে কম থাকে তাকে আমরা বলি ট্রানজুডেটিভ। সো ইট ইজ দ্য অ্যাসাইটিসের কজ, সেটা হচ্ছে এক্সুডেটিভ। আর এক্সুডেটিভ অ্যাসাইটিসের কজ যদি আমরা বলি, ডেভিডসনে আপনার যদি বলা হয় হেপাটোলজি চ্যাপ্টারে দেখবেন প্রথম দিকে একবারে সেকেন্ড পেজে সুন্দর করে একটা বক্সে দেওয়া আছে এক্সুডেটিভ অ্যাসাইটিসের কজ মাত্র দুইটা, একটা টিউবারকুলোসিস, একটা ম্যালিগন্যান্সি। একটা টিউবারকুলোসিস, একটা ম্যালিগন্যান্সি, এই দুইটা কজ হচ্ছে এক্সুডেটিভ অ্যাসিডিক, এটা ডেভিডসনের বক্সে দেওয়া আছে। সো এটা কার দিকে যায়? টিউবারকুলোসিসের দিকে যায় আর কি, ম্যালিগন্যান্সির দিকে যায় না, যেহেতু বলেই দিয়েছে ম্যালিগন্যান্ট সেল নাই। যেহেতু আমরা এক্সুডেটিভ অ্যাসাইটিস ডেভিডসন অনুযায়ী জানলাম মাত্র দুইটা, একটা টিউবারকুলোসিস, একটা ম্যালিগন্যান্সি। সো অ্যান্সার ইজ টিউবারকুলোসিস, কারণ 2 মাসের বেশি জ্বর, স্লাম এরিয়াতে থাকে, তার প্রোডাক্টিভ কফ, অ্যান্ড তার হচ্ছে আপনার এক্সুডেটিভ অ্যাসাইটিস, অ্যালবুমিন লেভেল কফ, লিম্ফোসাইটের পরিমাণটা বেশি, আবার বার্ডকারি এক্সক্লুড হয়েছে। সো ডায়াগনোসিস ইজ আপনার অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস অর ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। সো আমরা যদি কোশ্চেনগুলো দেখি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস প্যাশেন্টস ইন অ্যাসাইটিস? অ্যাসাইটিসের কারণ আমরা এখনই বললাম যে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। এখন অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস এর মোস্ট কমন সাইট ইজ আপনার আইলোসিক্যাল রিজন, আইলোসিক্যাল টিউবারকুলোসিস ইজ মোস্ট কমন সাইট, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস, আইলোসিক্যাল টিউবারকুলোসিস। Mention the 3 investigations with expected findings with to confirm the diagnosis। তাহলে আমাদের অনেক সময় ইনভেস্টিগেশন চাই, ইনভেস্টিগেশনের সাথে সাথে আমাদের কিন্তু ফাইন্ডিংটাও কিন্তু অনেক চাই। আগে আগে কিন্তু এতটা চাইতো না, বাট এই বছরের যে কোশ্চেনটা, গত বছরেও কিন্তু বেশ কিছু কোশ্চেনে আপনার ফাইন্ডিং চেয়েছিল, বাট গত সেশনের আগের বছরগুলো থেকে যদি বলি, খুব একটা বেশি ফাইন্ডিংস চাইতো না, বেশিরভাগই ইনভেস্টিগেশন চাইতো। বাট এবার কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আপনার এক্সপেক্টেড ফাইন্ডিংস চাইছে আর কি। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সতর্ক থাকতে হবে। আমরা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন করতে পারি, সেটাও ডেভিডসনের রেসপিরেটরি সিস্টেম চ্যাপ্টারে দেওয়া আছে। স্পুটাম ফর এফবি অ্যান্ড জিন এক্সপার্ট করতে পারি, এটা দিয়ে আমরা কি করতে পারি? ডিটেকশন অফ মাইক্রোব্যাকটেরিয়াম ডিএনএ। আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি অ্যাবডোমেন যদি করি, তাহলে থিক অ্যান্ড বাউল অল পাওয়া যায়, অ্যাবডোমিনাল লিম্ফোডেনোপ্যাথি পাওয়া যায়, মেজেন্টেরিক থিকেনিং ওর অ্যাসাইটিস পাওয়া যায়। আমরা যদি ল্যাপারোস্কোপি ওর মিনি ল্যাপারোটমি করি, তাহলে মাল্টিপল হোয়াইট টিউবারকুল ওভার দ্য পেরিটোনিয়াল অ্যান্ড ওমেন্টাল সারফেস। এগুলো সবগুলো ডেভিডসনেই দেওয়া আছে, 520 এবং 521 রেসপিরেটরি সিস্টেম চ্যাপ্টারে দেওয়া আছে। এরপরে বলছে আফটার কমেন্সিং ট্রিটমেন্ট ফর 2 উইকস প্যাশেন্ট ডেভেলপ জন্ডিস। তাহলে ট্রিটমেন্ট শুরু করার পরে জন্ডিস হয়, আমরা জানি যে অ্যান্টিটিবি ড্রাগসের পরে তার জন্ডিস ডেভেলপ করতে পারে। তো জন্ডিস যদি ডেভেলপ করে, মনে রাখবো যে এটা দুইটা কারণে হয়, আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলছে এটা দুইটা কারণে হয়ে থাকে, আইদার ডিউ টু ড্রাগ ইনডিউস জন্ডিস বা হেপাটাইটিস, অর আইদার ডিউ টু অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তার তো এর মধ্যে একটা ভাইরাল হেপাটাইটিসের অ্যাটাক হতে পারে। তাহলে আমরা মনে রাখবো, যদি টিবি ড্রাগ শুরু করার পরে কারো জন্ডিস ডেভেলপ করে, তাহলে মনে রাখবো যে এর কারণ হচ্ছে দুইটা,
একটা কারণ হচ্ছে আইদার ডিউ টু ড্রাগ ইনডিউস বা টিবি ইনডিউস হেপাটাইটিস অর অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তাহলে আমাদের এরপরে বলছে তাহলে ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যানটা কি হতে পারে। আমরা সাথে সাথে অ্যান্টি টিবি ড্রাগসটা বন্ধ করে দেব, পারফর্ম সাম ইনভেস্টিগেশনস, কারণ আমরা দুইটাকে এক্সক্লুড করব। আমাদের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস যদি এক্সক্লুড করতে হয়, তাহলে আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ভাইরাল মার্কারগুলো আমরা জানি। অ্যাকিউট যদি হয় অ্যান্টি এইচএভি ইমিউনোগ্লোবিন এম, অ্যান্টি এইচইভি ইমিউনোগ্লোবিন এন, অ্যান্ড এইচবিএস অ্যান্টিজেন, এই তিনটা টেস্ট করা লাগে। তাহলে আমরা ড্রাগ ইনডিউসড কি না এটা দেখার জন্য আমরা লিভার ফাংশন টেস্ট করব। পেশেন্টের সিলার বিলিরুবিন দেখবো, পেশেন্টের এসজিপিটি দেখবো, পেশেন্টের এসজিওটি দেখবো, পেশেন্টের পিটি দেখবো, সবগুলোই কিন্তু আপনার ড্রাগ ইনডিউসডের কারণে বেড়ে যায়। তাহলে যদি ইফ ড্রাগ ইনডিউস হেপাটাইটিস ড্রাগের কারণে হয়েছে, তাহলে যদি ড্রাগের কারণে হয় তাহলে তাহলে ভাইরাল মার্কার নেগেটিভ হবে, লিভার ফাংশন টেস্ট অল্টার হবে। আর যদি আপনার ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে ভাইরাল মার্কারগুলো পজিটিভ পাবো, বাকিগুলো নর্মাল থাকবে। সো এরপরে যদি আমরা ড্রাগের কারণে হয়, স্টার্ট অ্যান্টিটিবি ড্রাগস তখনই শুরু করব যখন তার জন্ডিসটা রিজলভ হয়ে যাবে, লিভার ফাংশন টেস্টটা নর্মালে চলে আসবে, তারপরে আমরা শুরু করব। তবে হেপাটাইটিসটা যদি সিভিয়ার জন্ডিস দেখা যাচ্ছে বিলিরুবিন লেভেলটা 20, 25, 30 ক্রস করে গেছে, তাহলে সেক্ষেত্রে 2HRE বা 7HR আর 9HRE দিয়ে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আর যদি ভাইরাল হেপাটাইটিস, যদি ভাইরাল মার্কারগুলো পজিটিভ পাওয়া যায়, তাহলে আমরা অ্যান্টিটিবি শুরু করব তখনই, মানে সেম যখনই জন্ডিসটা রিজলভ হবে, লিভার ফাংশন টেস্ট নর্মাল আসবে আগের মতোই। তবে যদি আনস্টেবল পেশেন্ট হয়, পারসিস্টেন্ট হেপাটাইটিস থাকে, তাহলে আমরা তাকে H8HRE দিয়ে আমরা শুরু করতে পারি। আপনাদের বেশ কিছু ডিজিজের ন্যাশনাল গাইডলাইন পড়তে হবে, তার মধ্যে ডেঙ্গু পড়তে হবে, তারপরে হচ্ছে আপনার টিউবারকুলোসের গাইডলাইন পড়তে হবে, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলো আপনার পড়তে হবে, লেপ্রোসির, এগুলো গাইডলাইন, বেশ কিছু গাইডলাইন আমাদের পড়তে হবে। আপনারা যদি আমাদের জেনেসিসে ভর্তি হন তাহলে দেখবেন যে সুন্দর করে আপনাদের কি 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 লাগবে না লাগবে না সব সুন্দর করে ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি। এরপরের কোশ্চেনে আমরা চলে যাই। এ 30-year উইমেন ওয়াজ অ্যাডমিটেড উইথ দ্য কমপ্লেন্টস অফ সিভিয়ার উইকনেস। তাহলে একটা হচ্ছে সিভিয়ার উইকনেস, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিফিকাল্টি ইন সোয়ালিং, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ডিসফ্যাজিয়া পাওয়া যাচ্ছে। এবং তার সাথে একটা উইমেন ফিমেল পেশেন্ট, তাহলে অনেক ডিজিজ আছে ফিমেলে বেশি হয়, অনেক ডিজিজ আছে সেটা মেলে বেশি হয়। তার সাথে বলছে হি ওয়াজ টেকিং মেডিকেশন ফর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছিল, যার কারণে সে ওষুধ খাচ্ছিল কিছু, ওই ওষুধ খাওয়ার কারণে এখন তার সিভিয়ার উইকনেস, ডিফিকাল্টি ইন সোয়ালিং অ্যান্ড ব্রেথিং অ্যান্ড ডাবল ভিশন, এই ফিচার্সগুলো পাওয়া যাচ্ছে আর কি। এরকম ডিজিজ আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারি। তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিসে। মাইস্থেনিয়া গ্রেভিসে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন যদি হয়, এটা পরে অনেক সময় আমরা সিপ্রোফ্লক্সাসিন দিই, অ্যামোনো গ্লাইকোসাইড দিই, এটা দেওয়ার পরে তার হচ্ছে যদি তার উইকনেস ডেভেলপ করে তা আমরা মাইস্থেনিয়া গ্রেভিস বলতে পারি। কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে যদি কোনো পেশেন্টের হিমোলাইসের ফিচার্স পাওয়া যায়, তাহলে আমরা সেক্ষেত্রে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বলতে পারি আর কি। তো আমরা যা এরপরে আগাই যে আসলে কি বলতেছে, তারপরে বলতেছে সি অলসো হ্যাজ এ হিস্ট্রি অফ জেনারেলাইজড উইকনেস অ্যান্ড ডিফিকাল্টি ইন পারফর্মিং ডেইলি অ্যাক্টিভিটিস ফর পাস্ট 3 months হুইচ ওয়াজ মোর মার্ক এট দ্য ইভিনিং। তাহলে এটাই হচ্ছে, আমরা যদি পুরো সিনারিও বলি একটাই ওয়ার্ড, যদি কোনো সিনারিওতে বলে যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে ফ্যাটিগেবল উইকনেস, একটাই ডায়াগনোসিস, একটাই ডায়াগনোসিস, ডায়াগনোসিস ইজ মাইস্থেনিয়া গ্রেভিস। তাহলে আমরা এরপরে করতে পারি, কোশ্চেনগুলো কি এসেছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ মাইস্থেনিয়া গ্রেভিস। মেনশন দ্য 3 ইনভেস্টিগেশন হুইচ ফাইন্ডিংস টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আমরা বেশ কিছু ইনভেস্টিগেশন এখানে করি, তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো আগে দেওয়ার চেষ্টা করবো আমরা। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এটা পজিটিভ আসে। অ্যান্টি মাস্ক অ্যান্টিবডি, সেটাও পজিটিভ আসে। এরপর রিপিটেটিভ স্টিমুলেশন ডিউরিং নার্ভ কন্ডাকশন স্টাডি, এখানে ক্যারেক্টারিস্টিক্স ডেক্রিমেন্টাল রেসপন্স আসে। অ্যান্ড স্পেশালাইজড সিঙ্গেল ফাইবার ইলেকট্রোমায়োগ্রাফি যদি করি, তাহলে ক্যারেক্টারিস্টিক জিটার প্যাটার্ন পাওয়া যায় আর কি। এক্ষেত্রে আরো বেশ কিছু টেস্ট করতে পারি, সিটি স্ক্যান অফ চেস্ট, থোরাক্স, অ্যাবডোমেন, এগুলো করতে পারি, এখানে থাইমোমার সাথে অ্যাসোসিয়েশন আছে। এছাড়া এড্রোফোনিয়াম টেস্ট করতে পারি, টেনসেলন টেস্ট করতে পারি, বেশ কিছু টেস্ট আমরা করতে পারি। তো ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে এই চারটা। মেনশন টু ড্রাগস হুইচ শুড বি অ্যাভয়েডেড ইন দিস কন্ডিশন, আমি আগেই বললাম অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্ড কুইনোলন, এই দুইটা ড্রাগস আমাদের অ্যাভয়েড করা উচিত। তাহলে দেখেন একেবারে টু দি পয়েন্টে অ্যান্সার। এই অ্যান্সারগুলো আপনার যদি জানা থাকে, আমার মনে হয় খুব একটা বেশি সময় লাগবে না, বা কিভাবে লিখতে হয় এটা যদি জানা থাকে, আমাদের খুব একটা বেশি কষ্ট হওয়ার কথা না। তাহলে দেখেন সবগুলো পয়েন্ট কিন্তু ডেভিডসন দেওয়া আছে। দেখেন মোস্ট কমন কজ অ্যাকিউটলি কন্ডিশন, ফ্যাটিগেবল উইকনেস হয়, ওকুলার মাসল হয়, ফেসিয়াল উইকনেস আছে, বালবার মাসল যার কারণে তার ডিসফেজিয়া ডেভেলপ করেছে বালবার মাসল উইকনেস হওয়ার কারণে,
পেনিসিলামাইন, অ্যামানোগ্লাইসের অন্যান্য ড্রাগসগুলো আপনার প্রেসিপিটেট করতে পারে। বাকি ক্লিনিক্যাল ফিচার্স অলরেডি বলেছি, ফ্যাটিগেবল উইকনেস এটা বললেই হবে। আর বাকি যেগুলো দেওয়া আছে ডেভিডসনের পুরো লাইনই দেওয়া আছে আর কি, একটু কষ্ট করে দেখলে আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এর পরের কোশ্চেন, এ 47-year-old ম্যান প্রেজেন্টস উইথ ডায়রিয়া ফর 2 উইকস, 2 সপ্তাহ থেকে তার ডায়রিয়া। হি অলসো কমপ্লেন্স অফ অ্যাবডোমিনাল পেন। তাহলে দেখেন ডায়রিয়ার সাথে অ্যাবডোমিনাল পেন, ইম্পর্টেন্ট ক্লু, দুইটা ক্লু হলো। অ্যালং উইথ বথ লোয়ার লিম সোয়েলিং, তিনটা ক্লু হলো। তার সাথে অন এক্সামিনেশন দেয়ার ইজ ফেসিয়াল ফ্লাসিং। তাহলে মনে রাখবেন, যদি কোনো জায়গায় ডায়রিয়া প্লাস ফ্লাসিং, ডায়রিয়া প্লাস ফ্লাশিং, তাহলে আমরা দুইটা ডিডি বলতে পারি, একটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক, আর দেন আমরা বলতে পারি কার্সিনয়েড সিনড্রোম। যদি কোনো পেশেন্টের ডায়রিয়ার সাথে ফ্লাশিং অ্যান্ড অ্যাবডোমিনাল পেন এই দুইটা জিনিস থাকে, তাহলে আমরা দুইটা ডিডি বলতে পারি, একটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস, তার সাথে আমরা বলতে পারি কার্সিনয়েড সিনড্রোম। সো আমরা মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি করতে পারি, তাহলে সেটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম একবার ডেভিডসনের বক্স থেকে দেওয়া আছে ইনভেস্টিগেশন গুলো, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ কার্সিনয়েড সিনড্রোম। Mention 4 investigations with expected findings to establish the diagnosis। তাহলে ডেভিডসনই দেওয়া আছে দেখবেন। দেখেন কার্সিনয়েড সিনড্রোম কিন্তু একটু এটিপিক্যাল কেস, তারপরে কিন্তু দেওয়া হয়েছে। কাজেই আসলে কোনটা যে দিবে এটা বলা যাচ্ছে না, তবে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে একটু হলে আমাদের ধারণা রাখা উচিত। তো কম্বিনেশন অফ আল্ট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যান বা এমআরআই বা রেডিও লেভেল সোমাটোস্ট্যাটিন অ্যানালগ যদি করি, এটা আইডেন্টিফাই দ্য প্রাইমারি টিউমার অ্যান্ড স্টেজিং। বায়োপসি অফ দ্য প্রাইমারি টিউমার কনফার্ম দ্য হিস্টোলজিক্যাল টাইম। তারপরে নেট টেস্ট যদি করি, তাহলে ডিমনস্ট্রেট দ্য প্রোটিন ক্রোমোগ্রানিন এ অ্যান্ড সিনাপ্টো ট্রিপসিন সিনাপ্টোফ্যাসিন পাওয়া যায়। মেজারমেন্ট অফ এলিভেটেড কনসেন্ট্রেশন অফ 24 আওয়ার্স ইউরিনারি ফাইভিয়া, এটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আর যদি আপনার এখানে অ্যানাফাইল্যাক্সিস বলতে পারতাম, যদি পেশেন্টের হঠাৎ করে হয়তো বলে যে একদিন থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে, অ্যাবডোমিনাল পেন শুরু হয়েছে, কিন্তু তার একটা হিস্ট্রি দেবে কিন্তু আর কি, 2 সপ্তাহের বেশি ডায়রিয়া থাকবে না। অ্যানাফাইল্যাক্সিসের পেশেন্টের 2 সপ্তাহের বেশি ডায়রিয়া থাকবে না, এটাই হচ্ছে এক্সক্লুডিং পয়েন্ট। অনেকটাই কিন্তু অ্যানাফাইল্যাক্সিসে মিলে যাচ্ছে না, তবে ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে হিস্ট্রি নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে চলে আসি যে মেনশন 4 ম্যানেজমেন্ট অপশন, ডেভিডসনে সুন্দর করে দেওয়া আছে। সার্জিক্যাল রিসেকশন, ডায়াজক্সাইড অ্যান্ড হাই ডোজ পিপিআই থেরাপি, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি আমরা দিতে পারি। এই যে ডেভিডসনের বক্স, এই বক্সটা মনে রাখলেই কিন্তু আপনার যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনারা দিতে পারবেন আর কি, ঠিক আছে। যেমন দেখেন ফ্লাসিং ফিচার ছিল, ফেসিয়াল টেলানজ্যাকটেসিয়া সেটাও ছিল, আপনার দেখেন রাইট হার্ট ফেলিয়ার ছিল, তাহলে রাইট হার্ট ফেলিয়ার কারণে তার বথ লোয়ার লিম্ব সোয়েলিং ছিল। এরপরে লাস্ট কোয়েশ্চেন চলে আসে, 55-year-old ম্যান এক্সপিরিয়েন্সিং ফ্ল্যাশব্যাক, নাইটমেয়ার্স, অ্যাভয়েডেন্স অফ ড্রাইভিং অ্যান্ড হাইপার ভিজিল্যান্স আফটার এ সিরিয়াস কার অ্যাক্সিডেন্ট। তাহলে দেখেন একটা সিরিয়াস কার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পেশেন্টের একটা বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে, নাইটমেয়ার হচ্ছে। তাহলে আমাদের সাইকিয়াট্রিতে একটা ইনসিডেন্টের পরে যদি কোনো বারবার ফ্ল্যাশব্যাক হয়, নাইটমেয়ার হয়, এবং সে জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, আমরা ডায়াগনোসিস বলে দিব যে না, সেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। What are the 4 main symptom clusters of this disease? Recurrent intrusive memory in plasma of the trauma, sleep disturbance, especially nightmares, symptoms of autonomic arousal, that is anxiety, palpitation, avoidance of situations that evoke the memories of the trauma. এটা ডেভিডসনের হুবহু দেওয়া রয়েছে। What are the 4 evidence-based treatment options of this condition? That is cognitive behavioral therapy, eye movement desensitization and reprocessing, EMDR, stress management and antidepressants। তাহলে এই যে দেখেন ডেভিডসনে হুবহু সুন্দর করে দেওয়া রয়েছে, বাট কতটুকু লিখতে হবে এই সম্পর্কে আমরা ধারণা দিলাম, কিভাবে ডায়াগনোসিস করতে হবে সেই সম্পর্কে আমরা ধারণা দিলাম। আশা করা যায় কিছু হলেও আপনারা ধারণা পেয়েছেন। বাকি ধারণা ইনশাল্লাহ জেনেসিসে ভর্তি হলে আপনারা সুন্দর করে পেয়ে যাবেন, এবং আমার আদার্স যে মেন্টরগুলো আছে পরের সেশনগুলো নেবেন, তারা সে সম্পর্কে আপনাদের ধারণা দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই দেন আবার একসাথে এমনি এখানে বসে থাকেন। হ্যাঁ এখানে চারজন থাকে। ঠিক আছে। ধন্যবাদ ডক্টর মহিম আলীকে খুব সুন্দরভাবে গ্রুপ 3 আলোচনা করার জন্য।
আপনারা আশা করি অন্তত বুঝতে পারছেন যে কিভাবে আসলে লিখতে হয়। আর রিটেনের একটা জিনিস যে আপনার একটা প্যাটার্ন ফলো করলে আপনি কিন্তু ভালো মার্ক তুলতে পারবেন। যেমন যেগুলোতে বলবে যে আপনার চারটা ইনভেস্টিগেশন, সেখানে আপনার ইনভেস্টিগেশন লিখতে হবে। যদি বলে চারটা ট্রিটমেন্ট অপশন, আপনি যদি চারটা ট্রিটমেন্ট অপশনে দেন সেক্ষেত্রে আপনি ফুল মার্ক দিবে। তবে এখানে আপনার মার্ক কাটার একটা জায়গা হচ্ছে সেটা আমি বলবো, সেটা হচ্ছে ধরেন আপনার ইনভেস্টিগেশন দিলেন, আপনি দিলেন সিবিসি, এখানে কিন্তু আপনার শর্ট ফর্ম ইউজ করা যাবে না। এখানে আপনার লিখতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর মুহিম যেটা দেখাইছে যে সিবিটি, মানে এখানে আপনি কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মানে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফুললি লিখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো যখন আপনি শর্ট লিখবেন তখন স্যাররা কিন্তু আপনার মার্কটাও শর্ট করে দিবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে যেগুলোতে আপনার মার্ক তো আর আছে, আপনি ফুল ফর্মটা ইউজ করবেন, অবশ্যই ফুল ফর্মটা ইউজ করবেন। আর ডায়াগনোসিসের ক্ষেত্রে শুধু সিঙ্গেল ডায়াগনোসিস সাধারণত থাকে না, অনেক সময় যদি আপনার ওর সাথে আরো কিছু, যেমন আপনার ধরেন সিকেডি উইথ ডায়াবেটিস, পেশেন্টের ডায়াবেটিস হিস্ট্রি দেওয়া আছে, হেপাটাইটিস হিস্ট্রি দেওয়া আছে, আপনি ফুলটাই লেখেন যে সিকেডি উইথ ডায়াবেটিস মাইটাস হাইপারটেনশন, এরকম যে আপনার ডায়াগনোসিসটা কিন্তু আপনাকে ফুল ভাবে লিখতে হবে। এবার আমি আহ্বান জানাবো ডক্টর মাইশা সামিয়া আপুকে তার কোশ্চেন ওয়ান, কোশ্চেন ওয়ানটা আলোচনা করার জন্য। আপু, এটা। শোনা যায়? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাইশা। তো আমরা আজকে গত সেশনে আসা এসিকিউর মধ্যে কোয়েশ্চেন ওয়ানটা সলভ করব। আচ্ছা, কোয়েশ্চেন ওয়ান এ, এই কোয়েশ্চেনটা ছিল 23-year-old man came to emergency department with complaints of fever for 7 days and impaired consciousness for 3 days. 2 weeks back he went to বান্দরবন for a training. তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লু আছে যে বান্দরবনে গিয়েছিল, এরপর থেকে জ্বর, তারপরে 3 দিন ধরে লস অফ ইম্পেয়ার্ড কনসিয়াসনেস। আমাদের কিন্তু একটা ধারণা করা যায় যে পেশেন্টের ম্যালেরিয়া হতে পারে। বান্দরবন খুবই স্পেসিফিক একটা ক্লু। On examination, his temperature was 104 degree Fahrenheit, pulse was 108 beats per minute, and GCS1 was 9. তাহলে এখানে দেখলাম আমরা পেশেন্টের ফিভার আছে, হাই গ্রেড ফিভার, ট্যাকিকার্ডিক, অ্যান্ড জিসিএসটা লো। সো আমরা এখান থেকে ধারণা করতে পারছি যে পেশেন্টের সেরিব্রাল ম্যালেরিয়া ছিল, অথবা আমরা কমপ্লিকেটেড ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়াও লিখতে পারি। এই যে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, সেরিব্রাল ম্যালেরিয়া অথবা কমপ্লিকেটেড ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়া। ফ্যালসিপ্যারাম কারণ বান্দরবনে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম দিয়ে হয় হিলি এরিয়াতে, আর কমপ্লিকেটেড কারণ পেশেন্ট ইম্পেয়ার্ড কনসিয়াসনেস নিয়ে এসেছে। আচ্ছা, mention 6 complications of this condition. আচ্ছা, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। হ্যাঁ, আমি দুই ভাগে দুইটা স্লাইডে এনেছি আর কি। আমি বিসিপিএস এর একটা কোয়েশ্চেন প্যাটার্ন নোটিস করেছি যে ওনারা কমপক্ষে কোনো কিছুরই অ্যাটলিস্ট 6টা জানা উচিত। মানে আমরা যখন জেনেসিসে ক্লাস করতাম আমাদের মেন্টরও বলতেন আমাদেরকে যে অ্যাটলিস্ট 6টা সাইন, 6টা সিমটম, 6টা কমপ্লিকেশন, যেগুলো বেশি আছে আর কি, অ্যাটলিস্ট 6টা জানতে। এবং তাই হলো, 6টা 6টাই করে চেয়েছে অনেক কোয়েশ্চেন, কোনোটাতে আবার 8টাও চেয়েছে। আচ্ছা, তো এই এই বক্সটা ইম্পর্টেন্ট, এই বক্সটা আপনারা পড়বেন। এখানে সব কমপ্লিকেশনস লেখা আছে, যে সিভিয়ার ম্যানিফেস্টেশনস অর কমপ্লিকেশনস অফ ফ্যালসিপায়ার ম্যালেরিয়া। এখান থেকে যে কোনো 6টা পয়েন্ট তুলে দিলেই হবে আর কি। কোমা, হাইপারপাইরেক্সিয়া, কনভালশন, হাইপোগ্লাইসিমিয়া, এগুলো সিভিয়ার অ্যানিমিয়া, যে কোনো 6টা লিখলেই হবে। হ্যাঁ, যেমন ব্লিডিং হতে পারে, অ্যাসিডোসিস হতে পারে, পেশেন্ট শকে যেতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, হাইপারপ্যারাসাইটেমিয়া হতে পারে। পরের কোয়েশ্চেন ছিল নেম 2 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস টু রিচ দ্য ডায়াগনোসিস। ম্যালেরিয়া এমন একটা টপিক যেটা আমরা ডেভিডসন্স থেকেও পড়বো, আবার ন্যাশনাল গাইডলাইনও পড়বো, এবং দুইটা জায়গায় এই দুইটা ইনভেস্টিগেশনই লেখা আছে ইম্পর্টেন্স দিয়ে। আমরা সবাই জানি, আমরা থিক অ্যান্ড থিন ফিল্ম করি, ছোটবেলা থেকে পড়ে আসছি। থিক অ্যান্ড থিন ফিল্ম আমি ওয়ার্ডে আমরা আইসিটি ফর ম্যালেরিয়া দিয়েই থাকি। তাহলে জিএম সাস্টেইন থিক ফিল্ম অ্যান্ড থিন ফিল্ম,
আর একটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফিক আরটিডি। ন্যাশনাল গাইডলাইনেও দুটা ইনভেস্টিগেশনে লেখা আছে, ব্লাড স্লাইড এক্সামিনেশন অ্যান্ড র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। সো এই দুটো লিখলেই হবে। রাইট স্পেসিফিক ট্রিটমেন্ট উইথ ডোজ অ্যান্ড ডিউরেশন। আচ্ছা, এটা আমি সত্যি কথা বলতে আমি ন্যাশনাল গাইডলাইন লিখেছিলাম সেফ সাইডে থাকার জন্য। আমি লিখেছি যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল গাইডলাইন দিয়ে আমি শুরু করেছিলাম, বাট এভাবে এখান থেকে লিখলেও হবে। আমি এখান থেকে ডোজটা নিয়েছিলাম আর কি। আমি ন্যাশনাল গাইডলাইনটা দেখাচ্ছি, এই যে ন্যাশনাল গাইডলাইন, এই যে দেখেন, ব্লাড স্লাইড এক্সামিনেশন অর র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এটা হচ্ছে ইনভেস্টিগেশন। এখানে আমার ফ্যালসিপারা ম্যালেরিয়া আসলে যদি আমার পেশেন্টের কোনো ফিচার অফ সিভিয়ারিটি আছে কিনা। আমার পেশেন্টের তো সিভিয়ার ছিল, তার কি ছিল, ইম্পেয়ার্ড কনসিয়াসনেস ছিল, যে আনকনসিয়াসনেস অথবা কনফিউশন। ইয়েস, তাহলে আমার চলে যাচ্ছে সিভিয়ার ম্যালেরিয়ার দিকে। সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্টে দেখেন এখানে আছে আইভি আর্টিসোনেট অর আইএম আর্টিমিথার অ্যাজ প্রেফার্ড ড্রাগ। তা আমি লিখেছিলাম প্রেফার্ড থেরাপি আইভি আর্টিসোনেট অর আইএম আর্টিমিথার, এবং এখান থেকে হচ্ছে গিয়ে যে প্রেফার্ড থেরাপি ডোজটা নিয়েছিলাম, ডোজটা লেখা 2.4 milligram per kg IV at 0, 12 and 24 hours and then once daily for 7 days. অল্টারনেটিভ থেরাপি এখানে কুইনিন লেখা, এবং এটার ডোজিং অনেক বড়। যদি আপনারা মনে রাখতে পারেন ভালো, আমি মনে রাখতে পারিনি, আমি এই অল্টারনেটিভ থেরাপি জাস্ট নামটা লিখে আসছিলাম আর কি। অনেক বড় ডোজ এখানে লেখা। আর ন্যাশনাল গাইডলাইনে এখান থেকে এই যে আইভি কুইনিন অর আইএম কুইনিন followed by ACT as oral drug, এটা লিখেছি, প্লাস ট্যাবলেট প্রাইমাকুইন সিঙ্গেল ডোজ পার ওরাল 0.25 মিলিগ্রাম পার কেজি। সো এই ন্যাশনাল গাইডলাইন থেকে এই তিনটা পয়েন্ট লিখেছিলাম, সাথে ডেভিডসন্স থেকে ডোজটা লিখে দিয়েছিলাম, ডোজ অ্যান্ড ডিউরেশন। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন নাম্বার বি, 52-year-old woman was brought to the health complex after being beaten by a snake in the backyard garden of her hut about 50 minutes ago. There was no visible bite mark over the bitten area. She was drowsy and complained of mild difficulty in swallowing. তাহলে এখানে একটা স্নেক বাইট খুবই ইম্পর্টেন্ট, আমাদের এসবিএ তেও এসেছে স্নেক বাইট, এসএকিউ তেও এসেছে, এবার অসপিতে অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন দেখলে বোঝা যাবে। What type of snake most likely has bitten her? আচ্ছা, কোন টাইপের স্নেক বাইট করেছে, এটার জন্য সিনড্রোমিক অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। আমাদের 5টা সিনড্রোম আছে, এটা ডেভিডসনসেও আছে, ন্যাশনাল গাইডলাইনেও আছে। এই 5টা সিনড্রোম মেমোরাইজ থাকতে হবে। সিনড্রোমটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন ধরনের স্নেক। আমার কোয়েশ্চেনের সিনড্রোম 4 ছিল, এই জন্য আমি সিনড্রোম 4টা নিয়ে এসেছি স্লাইডে। দেখেন কোয়েশ্চেনে বলেছে যে নো ভিজিবল বাইট মার্ক, এবং সাথে কিছু নিউরোটক্সিক ফিচার, যেমন পেশেন্টের ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং আছে, পেশেন্ট ড্রাউজি ছিল। এই দেখেন সিনড্রোম 4-এ লেখা মিনিমাল অর নো লোকাল এনভেনমিং, কোনো বাইট মার্ক নাই, সাথে ফ্ল্যাসিড প্যারালাইসিস, এখানে আপনার বায়োল্যাটারাল টোসিস, অপথ্যালমোপ্লেজিয়া এটসেট্রা এটসেট্রার মধ্যে আপনার ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ব্রোকেন নেক সাইন, অনেক কিছুই আছে। তো এখন হচ্ছে এরকম ফিচার যদি নিয়ে আসে, আমার অপশন হতে পারে ইদার ক্রেট অথবা সি স্নেক। যদি ল্যান্ডে বাইট করে থাকে ক্রেট, আর যদি পানিতে বাইট করে থাকে তাহলে সি স্নেক। অ্যান্ড ইন মাই কোয়েশ্চেন লেখা ছিল ব্যাকইয়ার্ড অফ দ্য গার্ডেন, সো ল্যান্ডে বাইট করেছে, সো মাই আনসার উইল বি ক্রেট। আচ্ছা, 6 other neurological signs you may expect in this case. এখানে নিউরোটক্সিক যেসব ফিচারে এখানে সবগুলো সাইনই আছে ডেভিডসনসে, ওখান থেকে লেখা বায়োল্যাটারাল টোসিস, অপথ্যালমোপ্লেজিয়া, ফিক্সড ডাইলেটেড পিউপলস, ড্রুলিং, লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্সেস অ্যান্ড ব্রোকেন নেক সাইন। এই যে আগের বার বললাম 6টা সাইন চাই, এই 6টাই। Write name and steps of important 2 bedside tests you want to do. তাহলে নামও লিখতে হবে, স্টেপও লিখতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স, স্নেক বাইটে না পড়লে পড়তেই হবে এমন একটা বক্স, এবং আমরা ওয়ার্ডেও করি 20-minute হোল ব্লাড ক্লটিং টেস্ট। এটা প্রসিডিউর তো আমরা ওয়ার্ডে করে আমরা সবাই জানি। আর এখানে ডেভিডসন যে বক্সে সুন্দর করে লেখা আছে যে আমরা একটা টেস্ট টিউব নিব, সেখানে পেশেন্টের ব্লাড নিব, এবং সেটাকে একদম স্টিল ভাবে স্ট্যান্ড করে রাখবো 20 মিনিটস। তারপরে চেক করব যে ক্লট ফর্ম হয়েছে কি হয়নি। আমি যদি ক্লট ফর্ম হয় তার মানে কোয়াগুলোপ্যাথি নাই, আর ক্লট ফর্ম হয় নাই মানে কোয়াগুলোপ্যাথি আছে। আর একটা টেস্ট হচ্ছে এক্সামিনেশন অফ ইউরিন, এটাও ডেভিডসনসে দেওয়া। এখানে স্টেপস লেখা নাই, স্টেপস এর ক্ষেত্রে আমি লিখেছি যে পেশেন্টের ইউরিন কালেক্ট করতে হবে, করে টেস্ট টিউবে রেখে আমি জাস্ট কালারটা নিয়ে কেটে এক্সামিনেশন করব।
হেমাচুরিয়া থাকলে এটা কোয়াগুলোপ্যাথি বোঝায়, অথবা ডার্ক ইউরিন যদি থাকে তার মানে মায়োগ্লোবিনুরিয়া হচ্ছে, র্যাবডোমায়োলাইসিস আছে পেশেন্টের। আচ্ছা, এখানে লেখা, আচ্ছা স্নেক বাইটে আমরা সবাই জানি ম্যানেজমেন্ট কি, অ্যান্টিভেনম অ্যান্টিভেনম। আর আমাদের কোয়েশ্চেন ছিল অ্যান্টিভেনম নাই, হেলথ কমপ্লেক্সে অ্যাভেলেবল নাই, মেনশন 4 measures you should take before transferring her to the higher center। এটা আপনারা ন্যাশনাল গাইডলাইন থেকে পড়বেন। সাথে আপনার ডেভিডসনজিও কিছু কথা লেখা আছে অ্যান্টিভেনমের পরে, একটা প্যারাগ্রাফ আছে যে অ্যান্টিভেনম ছাড়া আমরা কি কি করতে পারি। যেমন আমি লিখেছিলাম অবভিয়াসলি পেশেন্টকে অ্যাসুরেন্স দিতে হবে এবং রিসাসিটেট করতে হবে বাই এবিসিডি ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের এই কোয়েশ্চেনে পেশেন্টের নিউরোটক্সিক ফিচার ছিল, নিউরোটক্সিসিটির জন্য দুটো ড্রাগ দেওয়া হয়, নিওস্টিগমিন অথবা অ্যান্টিকোলিনাস্টেরিডস এবং অ্যাট্রোপিন। সাথে সাপোর্টিভ কেয়ার, আমাদের ক্রেট বাইটে সিনড্রোম 5-এ আছে, ক্রেট বাইটে আপনার কোয়াগুলোপ্যাথি হতে পারে, একেআই হতে পারে। তো যেহেতু ক্রেট, আমরা এরকম কিছু হলে সেটা সাপোর্টিভ কেয়ার দিব। নিউরোটক্সিক ফিচার, পেশেন্টের রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করতে পারে, তাহলে সেটার সাপোর্ট দিব। আমরা টিটানাস শটের কথা লিখতে পারি, অ্যান্টিবায়োটিকের কথাও লিখতে পারি, ন্যাশনাল গাইডলাইনে সুন্দর করে আছে সেটা। আচ্ছা, কোয়েশ্চেন সি, a 45-year-old man presents with complaints of fatigue, early satiety and weight loss for 2 months। 2 months মানে যে কোনো একটা ক্রনিক কন্ডিশন, মিডল এজড একটা ম্যান, ফ্যাটিক এবং আর্লি স্যাটাইটি মানে অল্পতে পেট ভরে যাচ্ছে এবং ওয়েট লস, একটা ম্যালিগনেন্সি টাইপ মনে হয় হঠাৎ করে দেখলে। তারপরে অকেশনাল লো গ্রেড ফিভার এন্ড নাইট সোয়েটস। হি ডিনাইজ এনি ব্লিডিং টেন্ডেন্সি অর বোন পেন। আচ্ছা, ব্লিডিং টেন্ডেন্সি আর বোন পেন নাই মানে আমরা অ্যাকিউট লিউকেমিয়া বাদ দিতে পারি এখানে। স্প্লেনোমেগালি আছে এক্সটেন্ডিং 10 সেন্টিমিটার বিলো দ্য লেফট কোস্টাল মার্জিন। 10 সেন্টিমিটার বেশি স্প্লেনোমেগালি মানে ম্যাসিভ স্প্লেনোমেগালি, এবং ম্যাসিভ স্প্লেনোমেগালি কিন্তু আমরা সিএমএল আমাদের একটা প্রভিশনাল ডায়াগনোসিস, কোনো লিমফ্যাডেনোপ্যাথি নাই। নো লিমফ্যাডেনোপ্যাথি দিয়ে কিন্তু সিএলএলটাও এক্সক্লুড হয়ে যায়। ইনিশিয়াল ব্লাড টেস্ট রিভিলস ডাব্লিউবিসি, দেখেন কত হাই ডাব্লিউবিসি, কত 1,50,000, এবং হিমোগ্লোবিন 9.2, প্লেটেলেট অনেক বেশি। অ্যাকিউট লিউকেমিয়াতে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। আর সিএমএল একটা মাইলোপ্রলিফারেটিভ ম্যালিগনেন্সি, এখানে কিন্তু প্লেটলেট কাউন্টটাও বাড়ে, এবং এখানে আমাদের সিনারিওতে প্লেটলেট কাউন্টটাও বেশি। এলডিএইচ ইউরিক অ্যাসিড লেভেলস বেশি, কারণ হাই মানে এই যে ডাব্লিউবিসি টার্নওভার অনেক বেশি, এ কারণে এলডিএইচ ইউরিক অ্যাসিডটাও বেশি। টু, এখানে দেখেন আবার ডায়াগনোসিস চাইনি, কিন্তু ডায়াগনোসিসটা আমাদের মাথায়, সিএমএল ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। চেয়েছে কি, 2 হেমাটোলজিক্যাল টেস্ট উইথ রিজনিং। আচ্ছা, হেমাটোলজিক্যাল টেস্ট তাহলে আমরা সিএমএল এ কি করি, আমরা পিবিএফ পাই, পিবিএফ করি, এবং সেখানে কি পাই, রিজনিং বলতে কিন্তু আসলে ফাইন্ডিং অথবা কেন আমি করছি। তো পিবিএফটা আমরা করি কি দেখতে, এগুলা দেখলে তো আমরা বুঝবো যে সিএমএল আছে। যেমন ফুল রেঞ্জ অফ গ্রানুলোসাইট প্রিকারসার ফ্রম মাইলোব্লাস্ট টু ম্যাচিউর নিউট্রোফিল, একদম সব থাকবে, সব মানে গ্রানুলোসাইট প্রিকারসার যত কিছু আছে মাইলয়েড সিরিজে, যে মাইলোব্লাস্ট থেকে নিউট্রোফিল, মাইলোসাইট, মেটামাইলোসাইট সব থাকে। আর বোন ম্যারো এক্সামিনেশন কেন করব, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। রিজনিং চেয়েছে তো বোন ম্যারো করবো কনফার্ম করার জন্য। আচ্ছা, ন্যাচারাল হিস্ট্রি অর ডিজিজ উইথ ডিফারেন্ট ফেজেস। এই কোয়েশ্চেনটা দেখেও কিন্তু আমরা ধারণা করতে পারি যে অ্যান্সার কি হবে। ধরেন আপনি কোয়েশ্চেন পড়ে বুঝলেন না সিএমএল, কিন্তু এই যে ন্যাচারাল হিস্ট্রি, কিন্তু সিএমএল এ কিন্তু আমরা ন্যাচারাল হিস্ট্রি অথবা ডিফারেন্ট ফেজে পড়ে থাকি, এবং এটা ডেভিডসন্স থেকে আমি তুলে দিয়েছি পুরো 3টা ফেজ, ক্রনিক ফেজ, অ্যাক্সেলারেটেড ফেজ অ্যান্ড ব্লাস্ট ক্রাইসিস। 3টা নাম লিখি নাই, সাথে 1-2 লাইন লিখে আসছি, যেহেতু মার্ক একটু বেশি ছিল। যে লাইনগুলো লিখে আসছি ওগুলো আমি হাইলাইট করে দিয়েছি। যে ক্রনিক ফেজ, এখানে ডিজিজটা কেমন থাকে, এটা ট্রিটমেন্ট রেসপন্সিভ হয় এবং ইজিলি কন্ট্রোল করা যায়। অ্যাক্সেলারেটেড ফেজে কি হয়, সেখানে ডিজিজটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়। আর ব্লাস্ট ক্রাইসিস হচ্ছে ডিজিজটা কি করে, অ্যাকিউট লিউকেমিয়াতে ট্রান্সফর্ম করে। সেটা এএমএলও হতে পারে, যেটা মোস্টলি মাইলোব্লাস্টিক হয়, সামটাইমস লিম্ফোব্লাস্টিকও হতে পারে, এবং ইট ইজ রিলেটিভলি রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট। এই কয়টা কথা লিখে দিলে একটু সুন্দর লাগে, না হলে মনে হয় যে শুধু 3টা নাম লিখে আসছে। আচ্ছা, তারপর এখানে ছিল কোয়েশ্চেন, 2 এক্সপেক্টেড জেনেটিক অ্যাবনর্মালিটি ইন দিস পেশেন্ট। সিএমএল এ ছোটবেলা থেকে আমরা পড়ি বিসিআর এবিএল ট্রান্সলোকেশন। বিসিআর এবিএল ট্রান্সলোকেশন হয়ে যে জিনটা তৈরি হয়, সেই জিনটা কি করে, টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে, এবং ট্রিটমেন্টে আমরা সেটারই ইনহিবিটর দিই। নেক্সট কোয়েশ্চেন আমাদের লাগবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম।
এই দুইটা জেনেটিক অ্যাবনর্মালিটি। অ্যাকচুয়ালি এই যে এই ট্রান্সলোকেশনটা হয়ে যে ক্রোমোজোমটা তৈরি হয় সেটার নামই কিন্তু ফিলাডেলফিয়া ক্রোমোজোম। আচ্ছা, মেনশন ট্রিটমেন্ট মোডালিটিস ফর দিস ডিজিজ। যে ট্রিটমেন্ট মোডালিটি আমি বললাম টাইরোসিন কাইনেজ ইনহিবিটর একদম মেইনস্টে অফ ট্রিটমেন্ট অফ সিএমএল, বাট তারপরেও যেহেতু আমাদের এই যে রেফারেন্স দিয়েছি পেজ 968, সুন্দর করে ট্রিটমেন্টটা 3 ভাগে ভাগ করা আছে, এই জন্য 2-3 লাইন করে 3টা ভাগে লিখেছি। ক্রনিক ফেজে আমরা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দিই, ইমাটিনিব, নিলোটিনিব বা ডাসাটিনিব, এবং সেটা যদি ফেল করে তাহলে আমার অপশন থাকবে অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর যদি পেশেন্ট অ্যাক্সেলারেটেড ফেজে থাকে তাহলেও আমরা টিকেআই দিই, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, সেক্ষেত্রে নিলোটিনিব অ্যান্ড ডাসাটিনিব। আর পেশেন্ট যদি ব্লাস্ট ক্রাইসিসে থাকে তাহলে কি করব, যে যেই টাইপের তার মানে অ্যাকিউট লিউকেমিয়াতে সে ট্রান্সফর্ম হয়েছে সেটা এএমএল হলে এএমএল এর ম্যানেজমেন্ট দিতে হবে, এএলএল হলে এএলএল এর ম্যানেজমেন্ট দিতে হবে, এবং সাথে আমার টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থাকবে। কোয়েশ্চেন ডি, কোয়েশ্চেনটা অনেক বড় এবং প্রত্যেকটা স্টেমই ইম্পর্টেন্ট এখানে, মানে প্রত্যেকটা লাইন। 50-year-old alcoholic man was presented with sepsis secondary to Klebsiella pneumoniae. He had IHD, previous pneumonia, hypercholesterolemia, and hypertension. His medications included furosemide, enalapril, aspirin, clopidogrel, coamoxiclav, and simvastatin. He was admitted to HDU. Some reports revealed sodium 132 একটু কম বা নর্মালের কাছাকাছি বলা যায়, potassium 5 একটু আপার রেঞ্জে বাট কাছাকাছি নর্মালের মধ্যেই, ইউরিয়া 24, ক্রিয়েটিনিন বেশি, তাহলে পেশেন্টের ইউরিয়াও হাই, ক্রিয়েটিনিনও হাই 390, ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি 1.025, hyaline cast present but no pus cell or RBC, UTI নাই। Ultrasonography reveals bilateral swollen kidneys. Clinically, he was mildly dehydrated, blood pressure was 118/73, heart rate 90. He is catheterized with urine output of 35 ml per hour. Let's go to the question. Explain what kind of renal injury has occurred here. এটা acute kidney injury, মানে অ্যান্সারটা খুব সিম্পল কিন্তু মাথায় আসে না আর কি। ক্রনিক তো অবভিয়াসলি না, আমরা বুঝছি একটা অ্যাকিউট ইনসাল্ট হয়েছে, পেশেন্টের সেপসিস হয়েছে, এরপর থেকে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে, সো এটা একেআই। Mention 6 risk factors for renal injury in this patient. এই পেশেন্টের ভিতরে 6 risk factor কি কি আছে, কোয়েশ্চেনটা পড়বেন আবার এবং কোয়েশ্চেন থেকে বের করবেন কি কি রিস্ক ফ্যাক্টর আছে। সেপসিস, আমাদের একেআই ডেভিডসনস যে একেআই যে পোর্শনটা, ওখানে একটা ফিগার আছে, প্রি রেনাল কিছু কজ আছে, রেনাল কিছু কজ আছে, পোস্ট রেনাল কিছু কজ আছে, তার মধ্যে প্রি রেনাল কজ একটা হচ্ছে সেপসিস, এবং আমাদের কোয়েশ্চেনেই কিন্তু আমরা প্রথমেই দেখতে পেয়েছি যে পেশেন্ট ওয়াজ ইন সেপসিস। আচ্ছা, কোয়েশ্চেন থেকেই বলি আপনাদেরকে। আরেকটা হচ্ছে এই যে আইএইচডি। আচ্ছা, এখন প্রিরেনাল কজের মধ্যে একটা কজ ছিল কার্ডিয়াক ডিজিজ। এখন কার্ডিয়াক ডিজিজ মেইনলি আপনার হার্ট ফেলিয়ার থেকে একেআই হয়, কিন্তু এখানে আমাদের অত অপশন নাই, আমি আইএইচডি লিখে আসছিলাম। এবং প্রিভিয়াস নিউমোনিয়াও কিন্তু একটা কজ হতে পারে, নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন একেআই। তারপর ফ্রুসেমাইড, আমরা সবাই জানি ডায়োরেটিক, একেআই ডায়োরেটিক্স একটা কজ। তারপর এসি ইনহিবিটর একটা কজ। তারপরে যে কোঅ্যামক্সিক্ল্যাভ, এটা অনেকের মাথায় আসবে না, কোঅ্যামক্সিক্ল্যাভ কিন্তু একটা পেনিসিলিন, এবং আমরা জানি পেনিসিলিন অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। আচ্ছা, এই যে সেপসিস, ফ্রুসেমাইড, এনালাপ্রিল, কোঅ্যামক্সিক্ল্যাভ, অ্যালকোহল, আইএইচডি। আচ্ছা, অ্যালকোহল কেন? অ্যালকোহল আপনার ডিরেক্টলি কোথাও লেখা নাই, কিন্তু অ্যালকোহল আপনার সিভিয়ার ডিহাইড্রেশন করে এবং সেখান থেকেও আপনার একেআই হতে পারে। একদম 6টা পয়েন্ট, আপনি কনফিডেন্ট না থাকলে 2-1টা এক্সট্রা পয়েন্ট কোয়েশ্চেন থেকে লিখে আসতে পারেন, আপনার মার্ক কাটবে না সেখানে, কারণ স্যারদের অ্যান্সার যে মার্কস স্কিমে আসলে কি কি আছে আমরা তো জানি না, 2-1টা পয়েন্ট এক্সট্রা লিখলেও সমস্যা নেই। আচ্ছা, 3 more urine tests to confirm the pattern of renal injury. তাহলে আমি আগে দেখি ওনারা কি কি করে ফেলছে। ওনারা ইউরিন টেস্ট, আমাদের কিন্তু ব্লাড টেস্ট বলে না, আমাদের ইউরিনের টেস্ট করতে হবে। ইউরিন টেস্ট কি কি করেছে? অলরেডি স্পেসিফিক গ্র্যাভিটি করা, হাইলিন কাস্ট, পাস্টেল আরবিসি কথা বলা আছে, মানে ইউরিন আরএমই করা, তাহলে আমাদের অলরেডি ইউরিন আরএমই এবং স্পেসিফিক গ্র্যাভিটি করা। এছাড়া ইলেকট্রোলাইটস করা, ক্রিয়েটিনিন ইউরিয়া করা, কিন্তু ইলেকট্রোলাইট ক্রিয়েটিনিন ইউরিয়া কিন্তু ইউরিন টেস্ট না, আমাদের চেয়েছে ইউরিন টেস্ট। তাহলে এই বক্সটা আপনারা ইয়ে করতে পারেন, ছবি তুলে রাখতে পারেন, বা ইম্পর্টেন্ট একটা বক্স। এবং ডেভিডসন যা আছে, এই ইউরিন সোডিয়াম যদি 20-এর কম থাকে তাহলে এটা প্রিরেনাল কজ আমরা
ভাবতে পারি, আর যদি 40-র উপরে থাকে তাহলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তারপর ইউরিন অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি যদি 500 বেশি থাকে, কেন প্রিরেনাল কজে ইয়ে থাকে, হাইপোটেনশন বা ডিহাইড্রেশন এসব কজে যদি হয় তাহলে আমার ইউরিনটা অবশ্যই কনসেন্ট্রেটেড হবে, কারণ ওয়াটার রিটেন করতে যাবে বডি, তখন অসমোলারিটিটা বেড়ে যায় 500-র উপরে, প্রিরেনাল ইউরেমিয়া। আবার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে কিন্তু কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি কমে যায়, কিডনির অনেক বেশি ওয়াটার লস হয়, তখন অসমোলারিটি কমে যায় << 350। তাহলে ইউরিন সোডিয়াম করতে পারি, ইউরিন অসমোলারিটি করতে পারি, এবং ফ্র্যাকশনাল সোডিয়াম এক্সপ্রেশন, এটা বক্সে আছে ডেভিডসনসে, <<1% হচ্ছে প্রিরেনাল ইউরেমিয়া, <<1% এটিএন। এই তিনটা টেস্ট লিখে দিয়ে আসতে পারি আর কি, ইউরিন সোডিয়াম, ইউরিন অসমোলারিটি, ফ্র্যাকশনাল সোডিয়াম এক্সপ্রেশন। এই যে স্পেসিফিক গ্র্যাভিটির কথা কিন্তু ওরা অলরেডি বলে দিয়েছে কোয়েশ্চেনে, সেটা লেখা যাবে না। ইউরিন আরএম এর কথাও বলে দিয়েছে কোয়েশ্চেনে। আচ্ছা, আউটলাইন 6 ম্যানেজমেন্ট মোডালিটিস ফর কি ট্রিটমেন্ট, ও ম্যানেজমেন্ট মোডালিটিস ফর দিস পেশেন্ট। হ্যাঁ, এই যে এই বক্সটা তো খুবই ইম্পর্টেন্ট বক্স, এটা পড়তেই হবে। এখানে 6-7টা পয়েন্টই আছে, আমরা সব লাইন লেখা দরকার নেই, এখানে অল্প করে প্রত্যেকটা পয়েন্ট টাচ করে গেলেই হবে। যেমন আমি অ্যাসেস ফ্লুইড স্ট্যাটাস, হাইপোভলিমিক হলে ফ্লুইড দিব, ইউভলিমিক হলে ইনটেক আউটপুট চার্ট মেনটেন করব, এবং ফ্লুইড ওভারলোড থাকলে ডায়োটিক্স দিব। তারপর আন্ডারলাইন কজটা ট্রিট করতে হবে, পেশেন্টের যেমন সেপসিস আছে আমি অ্যান্টিবায়োটিক্স দিব। তারপর পটাশিয়ামের কথা অনেক কিছু লিখবো, যে ম্যানেজমেন্ট অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ফর এক্সাম্পল হাইপারক্যালেমিয়া, এতটুকু লিখলেই হবে। তারপরে নেফ্রোটক্সিক ড্রাগস অ্যাভয়েড করব, অ্যাডিকুয়েট নিউট্রিশনাল সাপোর্ট দিব, পিপিআই দিব। আর লাস্টের পয়েন্টটা কি, স্ক্রিন ফর ইন্টারকারেন্ট ইনফেকশন, এটা লাগবে না আমাদের কোয়েশ্চেনে, কারণ আমাদের কোয়েশ্চেনে পেশেন্ট অলরেডি ইনফেকশন আছে, সো আন্ডারলাইন কজে অ্যান্টিবায়োটিক বলে দিয়েছি, 6টা পয়েন্ট। লাস্ট কোয়েশ্চেন, 40-year-old woman diagnosed as a case of asthma for 20 years. Initially, her symptoms were controlled on optimal medical therapy. For the last few months, her condition has been deteriorating with frequent attacks of asthma symptoms. She complains of productive cough with greenish but not foul-smelling sputum. She needs frequent hospitalization with poor control of asthma. Recent X-ray shows right-sided lung collapse, and CBC shows eosinophil count 650. তাহলে এখানে আমার একটা অ্যাজমার পেশেন্ট, যা রিসেন্টলি অ্যাজমাটা আর কন্ট্রোল হচ্ছে না, এবং এখন সে আসছে প্রোডাক্টিভ কাফ উইথ গ্রিনিশ স্পুটাম, এবং আমার এক্সরেতে কলাপস আছে, ইসিনোফিলিয়া আছে পেশেন্টের, ইসিনোফিল কাউন্ট হাই। এইটা ডায়াগনোসিস আপনি হচ্ছে গিয়ে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এই এবিপিএ তে আপনাকে আমি পয়েন্টগুলো দেখাই, এই যে এই প্যারাগ্রাফ বা ডিজিজ গুলো আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন কেন। এই যে দিস কন্ডিশন মে কমপ্লিকেট দ্য কোর্স অফ অ্যাজমা, এই যে পেশেন্ট অ্যাজমাটিক ছিল, এখন এবিপিএ হওয়ার কারণে ওনার অ্যাজমাটা কন্ট্রোল হচ্ছে না, সাথে আপনার ইসিনোফিলিয়া, আমাদের পেশেন্টের ইসিনোফিলিয়া ছিল। তারপরে গ্রিনিশ স্পুটামটা আপনি যদি রিলেট করতে চান এটার সাথে, এবিপিএ তে প্রক্সিমাল ব্রঙ্কিয়েক্টেসিস থাকে, বক্সে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং ব্রঙ্কিয়েক্টেসিসে এরকম প্রোডাক্টিভ কাফ উইথ গ্রিনিশ স্পুটাম থাকতে পারে। এবং এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, চেস্ট এক্সরেতে আমরা লোবার কলাপস পেতে পারি। তাহলে এইগুলা আমাদের সিনারিওতে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টই আছে। তাহলে এটা ডায়াগনোসিস অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। আচ্ছা, এখন ডিফারেন্সিয়াল চেয়েছে, মেনশন আ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর দিস পেশেন্ট। ডিফারেন্সিয়াল যে আমি এই দুটো লিখে আসছিলাম, দুইটা লিখেছি, একটা আমার কাছে একটু রিস্কি লাগছিল যে কি লিখবো, একটু কনফিউজিং ছিল। তো শার্ক-স্ট্র সিনড্রোমে কি হয়, এখানেও কিন্তু পেশেন্টরা পোরলি কন্ট্রোলড অ্যাজমা নিয়ে আসে এবং ইসিনোফিলিয়া থাকে, সো এটা একটা ডিফারেন্সিয়াল আমি চিন্তা করেছিলাম। আর অ্যাকিউট ইসিনোফিলিক নিউমোনিয়া সেম, পেশেন্টের নিউমোনিয়া ফিচার থাকবে এবং সাথে ইসিনোফিলিয়া থাকবে, এই কারণে আমার ডিফারেন্সিয়ালসে আমি স্ল্যাশ দিয়ে দুইটাই লিখে আসছিলাম। আচ্ছা, ফর আদার ইনভেস্টিগেশন, মানে আমাদের কোয়েশ্চেনে এক্সরে দেওয়া ছিল, এক্সরে বাদে আর 4টা ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এখানে এই যে ফিচার্স, যদিও ফিচার্স লেখা, কিন্তু এই বক্স থেকে আপনারা ইনভেস্টিগেশন সব পেয়ে যাবেন। এই যে আমি তখন বললাম প্রক্সিমাল ব্রঙ্কিয়েক্টেসিস থাকে, এখান থেকে আপনার প্রোডাক্টিভ কাফ হতে পারে, এবং অ্যাজমা ইন মেজরিটি অফ দ্য কেস, তাহলে আমাদের এবিপি এর সাথে মিলে আমাদের সিনারিও। আর কোয়েশ্চেনে আপনি এই যে এই কোয়েশ্চেনে ইনভেস্টিগেশনে লিখতে পারেন স্কিন টেস্ট টু দেন এক্সট্রাক্ট অফ অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এবং ফাইন্ডিং থাকবে পজিটিভ আসবে।
আমি টোটাল সিরাম আইজি করতে পারি, সেটা এলিভেটেড আসবে। ভ্যালু মনে রাখতে পারলে ভালো, না হলে শুধু এলিভেটেড লিখে আসতে পারবেন। তারপর অ্যাসপারজিলাস ফিউমিগেটা স্পেসিফিক আইজিই অর আইজিজি, সেটাও এলিভেটেড। এটা তো কোয়েশ্চেনে দেওয়াই, ইসিনোফিলিয়া এক্সট্রাটা দেওয়া আছে। এবং এই যে অ্যাসপারজিলাস, এই যে স্পুটাম এক্সামিনেশন, স্পুটাম ফর গ্রাম স্টেন এন্ড কালচার, ওটা করলে আপনি অ্যাসপারজিলাস ফিউমিগেটাসে গ্রোথ পেতে পারেন। সো এই বক্স থেকে 4টা ইনভেস্টিগেশন। এবং 4 ট্রিটমেন্ট অপশনস। আমরা ট্রিটমেন্টের মধ্যে অলওয়েজ মনে রাখি কি, এটা এবিপিএ আমরা মনে রাখি সাধারণত প্রেডনিসোলোন এন্ড ইট্রাকোনাজোল, কিন্তু চেয়েছে কি 4টা ট্রিটমেন্ট অপশন। এই জন্য বিসিপিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট আসলে সব রিডিং দিয়ে রাখা উচিত অ্যাটলিস্ট, না হলে একটা দুইটা চায় না, ওনারা দেখি বেশি চায় এখন পয়েন্ট। সো 4 ট্রিটমেন্টের অপশনের মধ্যে লো ডোজ ওরাল গ্লুকোকর্টিকয়েড, ইট্রাকোনাজোল, এবং এখান থেকে চেস্ট ফিজিওথেরাপি, এবং আমাদের সিনারিওতে পেশেন্টের লোবার কোলাপস ছিল। সো ইফ পারসিস্টেন্ট লোবার কোলাপস occurs, bronchoscopy should be performed to remove the impacted mucus. That's it. Thank you. ধন্যবাদ ডক্টর মাইশা সামি আপুকে খুব সুন্দর করে আমাদের কোশ্চেন ওয়ানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো ডিসকাস করার জন্য। সুশান্ত, আশা করি আপনারা অথবা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টপিক কিন্তু আপনার কমন। জাস্ট আপনাকে কিন্তু কোশ্চেনটা পড়ে মানে ক্লিনিক্যাল সিনারিওটা দেখে আপনাকে মাথা ঠান্ডা করে কি পয়েন্টস গুলো বের করে কিন্তু আপনাকে ডায়াগনোসিসটা করতে হবে। কারণ ডায়াগনোসিসটা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো বা পরবর্তী যে ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট সেগুলো কিন্তু আপনার ভুল হবে। তা যেটা আপনার করতে হবে প্রথমেই হচ্ছে আপনার কি পয়েন্টস গুলো দেখে ডায়াগনোসিসটা আপনাকে ফাইনাল করতে হবে। আর আরেকটা জিনিস যে অনেক সময় আপনি প্রথম কোশ্চেন পড়ে বা ডায়াগনোসিস না করতে পারলে অনেক সময় কিন্তু বি এবং সি বা পরবর্তী কোশ্চেনে কিন্তু আপনার কিছু ক্লু দেওয়া থাকে, ঠিক আছে? সেই ক্লুগুলো দেখেও কিন্তু অনেক সময় আপনি কিন্তু প্রথমে ডায়াগনোসিস না পারলে আপনি ওই ক্লু দেখেও কিন্তু আপনি ডায়াগনোসিসটা অনেক সময় ইয়ে করতে পারেন, ঠিক আছে, কনফার্ম করতে পারেন। তো সেটাই যে আপনার অবশ্যই ডায়াগনোসিস ভুল হলেই কিন্তু আপনার পুরো কোশ্চেনটাই ভুল, পুরো আপনি ওখান থেকে কিন্তু মার্ক পাবেন না। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো ডক্টর জুবায়ের ভাইকে তার অংশটুকু ইয়ে করার জন্য, সমস্যা নেই, তার অংশটুকু তার কোশ্চেনটুকু আলোচনা করার জন্য। ভাইয়া এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজিতে ট্রেনিং করছেন। এটা সালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জুবায়ের। আমি এফসিবিএস মিড টার্ম মেডিসিন জুলাই 2025 সেশনের এসএকিউ গ্রুপ 2 নিয়ে আলোচনা করব। গ্রুপ 2 এর প্রথম কোশ্চেন: এ 65-year-old diabetic hypertensive man present to OPD with burning sensation in left side of face for 2 days. On third day, he developed blister on left side of face involving the eye and forehead. He is on maintenance hemodialysis for ESRD. এখানে কোশ্চেন পড়ে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে পেশেন্টের মেইন প্রবলেম হচ্ছে বার্নিং সেন্সেশন লেফট সাইড অফ ফেস ফর 2 days, আর হচ্ছে পেশেন্টের হচ্ছে ব্লিস্টার আছে, আর হচ্ছে পেশেন্ট হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ, পেশেন্ট হচ্ছে ইএসআরডি পেশেন্ট। তো কোশ্চেন দিয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এটা আমরা হারপেস জোস্টার ইজিলি বোঝা যাচ্ছে। আর হচ্ছে এটা সাথে হারভেস্ট জোস্টার অপথলমিক্যাসকেও লেখা যায়, যেহেতু হচ্ছে আই ইনভলভমেন্ট দিয়েছে। তো হারভেস্ট জোস্টার অপথলমিক্যাস লিখলেও ভুল হবে না। বিসিপিএস গতানুগতিক ধারা থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করার
চেষ্টা করতেছে, আগে কখনো প্যাথোফিজিওলজি দিত না। এখানে হচ্ছে নেক্সট কোশ্চেন দিয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাথোলজি বিহাইন্ড দ্য লিশন। ভেরিসেলাস জোস্টার ভাইরাস ট্রাইজেমিনাল গ্যাংলিয়ার ডর্সাল রুটে ল্যাটেন্ট অবস্থায় থাকে। যখন হচ্ছে পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে তখন হচ্ছে রিঅ্যাক্টিভেশন হয়, তখন হচ্ছে হারপেস জোস্টার ইনফেকশনটা হয়। তো হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাথোলজি বিহাইন্ড দ্য লিশন, এটা যদি আমরা কোশ্চেনটা আনসার করি তাহলে আনসারটা হবে হচ্ছে রিঅ্যাক্টিভেশন অফ ভেরিসেলাস জোস্টার ভাইরাস ফ্রম দ্য ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন ডিউ টু দ্য immunosuppression. What is the immediate serious complication can occur in this patient? Herpes zoster ophthalmicus. হারপেস জোস্টার অপথ্যালমিকাস হলে পেশেন্টে কিন্তু ব্লাইন্ডনেস হওয়ার পসিবিলিটি আছে। এছাড়া আরো হারপেস জোস্টার অপথ্যালমিকাস হলে পেশেন্টের হচ্ছে অপথ্যালমোলজি অ্যাপারেল দিতে হবে, এবং হচ্ছে হারপেস জোস্টারের জন্য পেশেন্টের হচ্ছে ক্যারাটাইটিস, কর্নিয়াল আলসার এসব কমপ্লিকেশন হয়। যদি আরো কমপ্লিকেশন চেত তাহলে হচ্ছে কি ওগুলা লেখা হতো আর কি। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, হোয়াট স্পেসিফিক ট্রিটমেন্ট ক্যান বি গিভেন উইথ ডোজ অ্যান্ড ডিউরেশন। এর আগে বিসিবিএস এর কোশ্চেন গুলোতে কিন্তু হচ্ছে ডোজ ডিউরেশন ভাবে আসতো না, এবারে হচ্ছে অনেকগুলা কোশ্চেনে ডোজ ডিউরেশন চাইছে। এখানে আমরা হচ্ছে অ্যাসাক্লোভির 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 7 to 10 days দেওয়া যেতে পারে, অথবা হচ্ছে ফ্যামোসাইক্লোভির 500 মিলিগ্রাম ডেইলি ফর 7 to 10 days, এমন হচ্ছে ব্যাসাক্লোভির 1 গ্রাম 7 থেকে 10 days দেওয়া যেতে পারে। এক্ষেত্রে হচ্ছে যেহেতু পেশেন্ট ইএসআরডি পেশেন্ট, এক্ষেত্রে হচ্ছে রেনাল ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। If this patient suffer from persistent pain on the affected area 3.5 months after the initial symptom, mention treatment option with dose. পেশেন্টের যদি 3.5 মান্থে বেশি এই সিমটমটা পারসিস্ট করে, এটা হচ্ছে পেশেন্ট হচ্ছে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া ডেভেলপ করছে পেশেন্টের। তো হচ্ছে এটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যামিট্রিপ্টাইলিন 225 মিলিগ্রাম অথবা 100 মিলিগ্রাম ডেলি, অথবা হচ্ছে গাবাপেন্টিন 300 মিলিগ্রাম ওয়ান্স ডেলি অথবা বিডি দেওয়া যেতে পারে, অথবা হচ্ছে প্রিগাবালিন 75 থেকে 300 মিলিগ্রাম বিডি ও টিডিএস দেওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেন, a 24-year-old woman in her first trimester presented to you with fever, malaise, and red eye for 3 days. She noticed also a rash which is pinkish red, macular and discrete, first appeared on her forehead and then spread to involve the tongue and limb for 1 day. On examination, she had mild conjunctivitis on both eye and a small peripheral lesion on soft plate and non-tender lymphadenopathy involving postauricular and posterior cervical group of lymph node. এই কোশ্চেন পড়ে অনেকেরই কোশ্চেনটা ডায়াগনোস করতে কষ্ট হয়ে যাচ্ছে। এর পরবর্তী কোশ্চেন গুলো দেখলেই অনেকে ডায়াগনোস করতে পারবেন। এটাতে কোশ্চেন দেওয়া ছিল হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস ক্যান বি কনফার্মড, এন্ড হচ্ছে হোয়াট কমপ্লিকেশন ক্যান ওকার টু দ্য ফিটাস, হোয়াট ইজ দ্য রেট অফ ট্রান্সমিশন টু দ্য ফিটাস, এন্ড হাউ ক্যান ইন্টারইউটেরাইন ইনফেকশন টু বি কনফার্ম। পরীক্ষার হলে অনেকেরই এই কোশ্চেনটা ডায়াগনোস করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। তো হচ্ছে এখানে কিছু ক্লু দেওয়া আছে। এখানে হচ্ছে কি যে পেশেন্টের যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে ফার্স্ট সেমেস্টার, এবং হচ্ছে পেশেন্টের এখানে আরেকটা কোশ্চেনে আনসার চাইছে হচ্ছে কি পিটাল কমপ্লিকেশন কি হতে পারে। তো হচ্ছে এটা বোঝা যাচ্ছে এটা একটা টর্চ ইনফেকশন। টর্চ ইনফেকশন হলে কোনটা হতে পারে? টর্চ ইনফেকশন তো অনেকগুলো আছে, টক্সোপ্লাজমা আছে, রুবেলা আছে, সিপিলিস আছে, হার্পেস সিমপ্লেক্স আছে, সিএমবি আছে, কোনটা হতে পারে? তো হচ্ছে যেহেতু ফার্স্ট সেমেস্টার দেওয়া আছে এবং এটা হচ্ছে রুবেলা হওয়ারই সম্ভাবনা বেশি, ঠিক আছে, তো হচ্ছে এটা ফার্স্ট কোশ্চেন চাইছে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তো সো হচ্ছে এটা আনসার হচ্ছে রুবেলা, এটা একটা নাম হচ্ছে জার্মান মিজেলস। হাউ দ্য ডায়াগনোসিস ক্যান বি কনফার্মড, রুবেলা অ্যান্টিবডি করা যেতে পারে। রুবেলা আইজিএম যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে এটি রিসেন্ট ইনফেকশন, আইজিজি যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে এটা ফার্স্ট ইনফেকশন। আর একটা পেশেন্ট রুবেলা এক্সপোজার হওয়ার পরে যদি পেশেন্টের যদি আইজিজি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে ওই পেশেন্টের হচ্ছে রুবেলা কনজেনিটাল ইনফেকশন হতে পারে। আর এক্ষেত্রে হচ্ছে কনফার্মেটরি টেস্ট করা যেতে পারে হচ্ছে আরটিপিসিআর ফর রুবেলা। আরটিপিসিআর করার কারণ হচ্ছে এটা হচ্ছে আরএনএ ভাইরাস, ওই জন্য হচ্ছে আরটিপিসিআর। হোয়াট কমপ্লিকেশন ক্যান ওকার টু দ্য ফিটাস, এখানে এনি এইট আছে, এখানে অনেকগুলো লেখা আছে, যে কোনো আটটা লিখলেই হবে। স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, লো বার্থ ওয়েট, কনজেনিটাল সেন্সরি নিউরাল ডিপনেস, কনজেনিটাল ক্যাটারাক্ট, কনজেনিটাল গ্লুকোমা, কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের ভিতরে হচ্ছে পিডি হতে পারে অথবা পিএস, মাইক্রোকেফালি, ডেভেলপমেন্টাল ডিলে, হ্যাপাটোস্প্লেনোমেগালি, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা।
নেক্সট কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য রেট অফ ট্রান্সমিশন টু দ্য ফিটাস আপ টু 90% ইন ফার্স্ট ট্রাইমেস্টার হতে পারে। হাউ ক্যান ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন ক্যান বি কনফার্ম? অ্যামনিওসেন্টেসিস ফর আরটিপিসিআর অফ রুবেলা। টক্স ইনফেকশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে টক্সোপ্লাজমা নিয়ে আসছিল, সামনে হয়তো আরো অন্য একটা ইনফেকশন নিয়ে আসতে পারে। নেক্সট কোশ্চেন, a 20-year-old man admitted with history of generalized arterial rash and breathlessness after taking seafood for 4 hours back on examination. His BP was 80 by 50 millimeter. এখানে কোশ্চেনের চাইছে হচ্ছে মেনশন 6 ক্লিনিক্যাল ফিচার ইউ উইল লুক ফর। এই কোশ্চেন পরে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কি জেনারেলাইজ আর্টিকুলার র্যাশ আছে, সাথে হচ্ছে পেশেন্টের ব্রেথলেসনেস আছে। আর এটা কখন হয়েছে? পেশেন্ট হচ্ছে সি ফুড খাওয়ার পরে। তারপর হচ্ছে পেশেন্টের বিপি হচ্ছে 80/50 মিলিমিটার মার্কারি। তো এটা বোঝা যাচ্ছে যে হচ্ছে অ্যানাফাইলাক্সিস ক্লিয়ার কাট। তো হচ্ছে আমরা অ্যানাফাইলাক্সিস পাইলে ক্লিনিক্যাল পিকচারে কি কি দেখবো? এখানে হচ্ছে ছয়টা জানতে চাইছে: আর্টিকুলার র্যাশ, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, হুইজ, স্ট্রাইডর, অ্যানজিওডিমা, অর্থাৎ মেন্টাল স্ট্রেস। ছয়টা লিখলে 1.5 নাম্বার দিয়ে দিবে। রাইট ডাউন 8 ট্রিটমেন্ট অপশন ফর দিস পেশেন্ট। এটার জন্য নাম্বার হচ্ছে 2। যে 8টা লিখবে স্পেসিফিক ভাবে সে হচ্ছে 2 নাম্বার পাবে। তো অ্যাভয়েড ফার্দার কন্টাক্ট উইথ অ্যালার্জেন, এনশিওর এয়ারওয়ে পেটেন্সি। এনশিওর এয়ারওয়ে পেটেন্সি করার দরকার হচ্ছে অনেক সময় দেখা যায় প্যারেন্ট যে পেশেন্টের হচ্ছে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়, তখন তো হচ্ছে এয়ারওয়ে পেটেন্সিটা দরকার হয়। তারপর হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলতে গেলে হচ্ছে ইনজেকশন অ্যাড্রিনালিন 0.5 ml 1:100 ডাইলিউশন IM দিব। যদি 5 থেকে 10 মিনিট পরে যদি ইমপ্রুভ না করে তাহলে হচ্ছে আবার রিপিট করা যেতে পারে। ইনজেকশন হাইড্রোকর্টিসন, ইনজেকশন ক্লোরফেনামিন, তারপর হচ্ছে নেবুলাইজ অ্যাড্রিনালিন, নেবুলাইজ উইথ সালবিটামল, আইভি ফ্লুইড, অক্সিজেন। আর হচ্ছে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমাদের দেশে প্র্যাকটিস নাই, যে আমরা যেসব পেশেন্ট অ্যানাফাইলাক্সিস হয় তাদের কিন্তু আবারও কিন্তু অ্যানাফাইলাক্সিস হতে পারে। সেক্ষেত্রে বাইরের দেশে অনেকে হচ্ছে অ্যানাফাইলাক্সিস কার্ড ইউজ করে অথবা হচ্ছে ব্রেসলেট, হাতে ব্রেসলেট ইউজ করে। সেটা আপনি ট্রিটমেন্ট অপশনে লিখতে পারেন। নেক্সট কোশ্চেন, রাইট ডাউন 3 অ্যাডভাইস গিভ টু দ্য পেশেন্ট ডিউরিং ডিসচার্জ টু প্রিভেন্ট দিস সর্ট অফ কন্ডিশন ইন ফিউচার। যাদের অ্যানাফাইলাক্সিস একবার হয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু আরো হতে পারে। ওই জন্য হচ্ছে তাকে আপনি কি অ্যাডভাইস দিবেন? ঠিক আছে, অ্যাভয়েড ট্রিগারিং ফ্যাক্টর। এই পেশেন্টের ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে সি ফুড, অনেকের ক্ষেত্রে ড্রাগ থাকতে পারে, অনেক ড্রাগ অ্যানাফাইলাক্সিস করে। তারপর হচ্ছে পেশেন্টকে আমরা কাউন্সিলিং করতে পারি এফএনএফটি অটো ইনজেক্টর, যেটা বাংলাদেশে নাই। তো হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছে এদের কি অ্যাডভাইস দিব? অলওয়েজ ক্যারি ইমার্জেন্সি মেডিকেশন। সে কি মেডিকেশন ক্যারি করবে? তো সে এফিনেফ্রিন ইউজ করবে, সাথে নিয়ে থাকবে। তারপর হচ্ছে হাইড্রোকর্টিসন, অ্যান্টিহিস্টামিন। আমার পরিচিত এক ভাই আছে, উনি অ্যানাফাইলাক্সিস 2বার হয়েছে, উনি সাথে সাথে হচ্ছে কি যখন যেখানে যায় সেখানে হচ্ছে কি তারপর হচ্ছে এফিনেফ্রিন এবং হচ্ছে কর্সন সাথে রাখে। এবং হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাডভাইস দিতে পারি হচ্ছে উই আর অ্যানাফাইলাক্সিস অ্যালার্ট ব্রেসলেট। নেক্সট কোশ্চেন, 65-year-old man present with fever and drowsiness for 2 days. He is diagnosed case of carcinoma of lung stage 4B and received 2 cycles of chemotherapy. Examination reveals pulse feeble, blood pressure non-recordable, complete blood count reveals hemoglobin 6.7 gram per DL, WBC count 400 per cubic millimeter with absolute neutrophil count 100 per cubic millimeter and platelet count হচ্ছে 45,000। এখানে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তারপর হচ্ছে মেনশন 3 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে মেনশন 6 ইনভেস্টিগেশন উইল ইউ প্ল্যান টু ইভালুয়েট দিস পেশেন্ট। তো হচ্ছে আমরা পেশেন্টের ডায়াগনোসিস করার জন্য পেশেন্টের প্রথমে হচ্ছে কি পেশেন্টের হচ্ছে দেওয়া আছে হচ্ছে কি পেশেন্ট হচ্ছে নোন কেস অফ লাং ক্যান্সার স্টেজ 4B এবং হচ্ছে পেশেন্ট হচ্ছে কেমোথেরাপি পাইছে। এরপর হচ্ছে পেশেন্ট হচ্ছে কি পালস পিপল এবং হচ্ছে ব্লাড প্রেশার নন রেকভারেবল, মানে বুঝা যাচ্ছে এটা পেশেন্ট একটা শকে আছে। এবং হচ্ছে
কমপ্লিট ব্লাড কাউন্ট পিকচার দেখে দেখা যাচ্ছে পেশেন্টের হচ্ছে কি নিউট্রোফিল কাউন্টটা হচ্ছে 100। তো বোঝা যাচ্ছে যে এটা পেশেন্ট হচ্ছে কি ডায়াগনোসিস হচ্ছে কি কেমোথেরাপি ইনডিউস নিউট্রোফেনিক সেপসিস উইথ সেপটিক শক। এরকম সিনারি দিয়ে আরো কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে একটা এই সিনারি না দিয়ে হয়তো এই সিনারি তো দিবে না ডাইরেক্টলি, কারণ হচ্ছে বিসিবিএস কোশ্চেন রিপিট করে না, হয়তো নেক্সট আরেকটা সিনারি নিয়ে আসতে পারে। এক্ষেত্রে হচ্ছে লাং ক্যান্সারের জায়গায় দিয়ে দিতে পারে হচ্ছে একটা VFG এর পেশেন্ট, সেখানে হচ্ছে সে কার্বোমিনল পাচ্ছে, সেম সিনারিও দিল যে সেখানে হচ্ছে পেশেন্টের হচ্ছে ফিভার সোর থ্রট নিয়ে আসছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে পেশেন্টের হচ্ছে কি এখন হচ্ছে নিউট্রোফিল কাউন্ট হচ্ছে একটা সিবিসি ছবি দিয়ে দিল, তখন হচ্ছে সিবিসি কাউন্টে দেখা গেল প্লাটে নিউট্রোফিল কাউন্ট কম। তো সেম ডায়াগনোসিস হবে, তখন হচ্ছে হচ্ছে কার্বোমাজল ইনডিউস নিউট্রোফেনিক সেপসিস হবে। তো এখানে আমরা কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস কেমোথেরাপি ইনডিউস নিউট্রোফেনিক সেপসিস উইথ সেপটিক শক। মেনশন 3 প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট। এখানে তিনটা ট্রিটমেন্ট অপশন আছে, আমরা যদি তিনটা ট্রিটমেন্ট অপশন এভাবে লিখে দিই তাহলে হচ্ছে নাম্বার কম পাবো। ঠিক আছে, এসিকিউতে ফুল নাম্বার পাওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টের হচ্ছে প্রথমে কি রিসাসিটেশন, যেহেতু পেশেন্ট একটা শকে আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি একটা রিসাসিটেশন করবো, তারপর হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিব, এবং হচ্ছে পরে যদি ইমপ্রুভমেন্ট না হয় কি করবো সেটা মেনশন করে দিলে একটু নাম্বারটা ভালো পাওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে রিসাসিটেশন আমরা কিভাবে করবো, পেশেন্ট হচ্ছে যেহেতু পেশেন্ট শকে আছে তাহলে হচ্ছে পেশেন্টকে আমরা অক্সিজেন দিব, আইভি ফ্লুইড দিব। তারপরে যে পেশেন্ট যদি ইমপ্রুভ না করে তাহলে হচ্ছে আইনোট্রপ দিব, পেশেন্টের যদি মেকানিক্যাল ভেন্টিলেটর দরকার হয় তাহলে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট দিব। তারপর হচ্ছে আমরা এরপরে কি করবো, স্টার্ট করবো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। আমরা হচ্ছে বড স্প্রেড অ্যান্টিবায়োটিক দিব, 5 টাজোবাক্টাম স্টার্ট করতে পারি, অথবা ইউরোফেনম দিব, সাথে হচ্ছে কম্বিনেশনে হচ্ছে কিছু অ্যান্টামাইসিন অ্যাড করা যেতে পারে। আর অ্যানারোবিক চিন্তা করলে আমরা হচ্ছে মেট্রোনিডাজল অ্যাড করবো। এবং হচ্ছে যদি পেশেন্টের যদি কন্ডিশন যদি খারাপ মনে হয় তখন হচ্ছে আমরা ব্যাঙ্কোমাইসিন বা টিকোপ্লানিন অ্যাড করতে পারি। এবং হচ্ছে পেশেন্টের যদি ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট যদি 36 থেকে 48 আওয়ারের ভিতরে না হয় তখন যে হচ্ছে আমরা হচ্ছে ফ্লুকোনাজল বা লাইফোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি অ্যাড করতে পারি। আর হচ্ছে যেহেতু পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট অ্যাবসলিউটলি হচ্ছে 100, তো এক্ষেত্রে হচ্ছে গ্যানুলোসাইড কোনাল স্টিমুলেটিং ফ্যাক্টর আমরা হচ্ছে ফিলগ্যাস্টিম সাবকুটানিয়াসলি দিতে পারি। নেক্সট কোশ্চেন, মেনশন 6 আদার ইনভেশন উইল ইউ প্ল্যান টু ইভ্যালুয়েট দিস পেশেন্ট। আমরা হচ্ছে প্রথমে ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করবো, ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, ফাঙ্গাল কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। সবগুলো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি আমি একসাথে লিখছি, ফাঙ্গাল কালচারটা আমরা সাথে সাথে দিব না। ফাঙ্গাল কালচারটা হচ্ছে পেশেন্টের যদি ক্লিনিক্যালি যদি 4-5 দিন পরে যদি ইমপ্রুভ না হয় তখনই আমরা ফাঙ্গাল কালচার দিব। তারপর হচ্ছে চেস্ট এক্স রে, তারপর হচ্ছে সব পর কালচার, তারপর থ্রট সোয়াব অথবা সেন্ট্রাল লাইন বা ওন থেকে আমরা হচ্ছে কালচার পাঠাতে পারি। তারপর সেরাম ল্যাকটেট করব, এবং হচ্ছে সিআরপি এবং প্রোক্যালসিটনিন করব। লাস্ট কোশ্চেন, a 50-year-old man present with recurrent episode of severe pain and swelling in the first metatarsophalangeal joint and synovial fluid aspiration show needle shape and negatively birefringence crystal. He has been advised for dietary changes but continues to experience attack. এটা সিনিয়র দেখে আমাদের কারো এই বুঝতে অসুবিধা নেই, এটা একটা হচ্ছে গাউট। ঠিক আছে, গাউট আবার হচ্ছে এসিকিউতে আসছে এবং হচ্ছে অস্পিদও আসছে। সামনে গাউট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সামনে পরীক্ষাগুলো তো আসতে পারে। এখানে কোশ্চেন চাইছে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, আনসার হচ্ছে গাউট। তারপর হচ্ছে জানতে চাইছে হচ্ছে 4 রিস্ক ফ্যাক্টর দ্যাট ক্যান প্রিসিপিটেট দ্য অ্যাটাক। 4 রিস্ক ফ্যাক্টর জানতে চাইছে, এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর লেখা আছে, আপনি 4টা মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে। ডায়েটের ভিতরে আছে হচ্ছে সি ফুড, অয়েলি ফিশ, অফেল, গেম, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, এবং হচ্ছে হাই অ্যালকোহল ইনটেক, গ্র্যানাল ফেলিউর। ড্রাগ হচ্ছে ভিতরে আছে থায়াজাইড ডাইউরেটিক, লুপ ডাইউরেটিক, লো ডোজ অ্যাসপিরিন এন্ড এসি ইনহিবিটর, কেমোথেরাপি, মেটাবলিক সিন্ড্রোম, জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস এন্ড লিড পয়জনিং। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য 4 ইন্ডিকেশন অফ লং টার্ম ট্রিটমেন্ট টু প্রিভেন্ট ফার্দার অ্যাটাক। আমরা ফার্দার অ্যাটাক প্রিভেন্ট করার জন্য ট্রিটমেন্ট কি দিব, 4 ইন্ডিকেশন অফ লং টার্ম ট্রিটমেন্ট টু প্রিভেন্ট ফার্দার অ্যাটাক। তারপরে এটার আনসার হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকুট গাউট, এভিডেন্স অফ বোন অর জয়েন্ট ড্যামেজ, টোফাই, রেনাল ইম্পেয়ারমেন্ট, নেফ্রোলিথিয়াসিস এন্ড কেমোথেরাপি রিলেটেড হাইপারইউরেসিমিয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জুয়ার ভাইকে তার পার্টটুকু আমাদের কাছে আলোচনা করার জন্য। সত্যি সুন্দর, আপনারা হয়তোবা দেখছেন যে টপিকসগুলো কিন্তু আমাদের একদম চেনা, ঠিক আছে, যেমন
জানুয়ারিতেও কিন্তু অ্যানাফাইলিসিস থেকে কোশ্চেন আসছিল, এবং আপনার জুলাইতেও কিন্তু অ্যানাফাইলিসিস থেকে আসছে। ঠিক আছে, সেরকম যে কিছু আপনার টপিকগুলো আপনার কমন পড়বে, অ্যান্সারও আপনি জানবেন, শুধুমাত্র আপনাকে বইটা পড়তে হবে। আর অবশ্যই ডেভিডসন তো পড়তেই হবে, সাথে যেটা করতে হবে আমাদের কিন্তু জলিল স্যারের বইটাও কিন্তু আপনার অসপিতেও যেরকম হেল্প করবে, আপনার তো রিটেনেও কিন্তু অনেক হেল্প করবে। যে দেখেন যে আপনার 8টা ইনভেস্টিগেশন বা 4টা ট্রিটমেন্ট প্ল্যান, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন যে জলিল স্যারের বইতে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে ডেভিডসনটা পড়ার সাথে সাথে একটু ওই রিলেটেড, ধরেন পালমোলজি আপনি এখন পড়তেছেন, পালমোলজি রিলেটেড অস্পিগুলো একটু সাথে সাথে জলিল স্যারের বইতে পড়ে ফেলা, এতে করে আপনি কিন্তু রিটেনের ব্যাপারে বা অস্পি দুইটাই কিন্তু আপনার একেবারে কভার হবে। ঠিক আছে, এবার আমি আহ্বান জানাবো ডক্টর সাদমান সাকিব আকাশ ভাইকে, যে তার অংশটুকু আলোচনা করার জন্য। ভাইয়া বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো গ্যাস্ট্রোএন্টারোলজিতে ট্রেনিং ট্রেনিং করছেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদমান সাকিব আকাশ। আমি আপনাদের এফসিপিএস মিড টার্ম মেডিসিন জুলাই 2025-এর যে এসিকিউ সলভ সেশন আছে তার শেষ কোশ্চেনটা, মানে কোশ্চেন নম্বর 4 নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। The first question ছিল, a 65 years old diabetic woman diagnosed as psoriasis in remission presented with relapse of psoriatic plaques. She was taking beta blocker for newly diagnosed hypertension prescribed by a local physician. এখানে দেখা যাচ্ছে যে রিলেটিভলি কোশ্চেনটা ডায়াগনোসিস বলেই দিয়েছে যে একজন ওল্ড ডায়াবেটিক উমেন, সে সোরিয়াসিস ডায়াগনোসড হয়েছে, আর হাইপারটেনসিভ পেশেন্ট, সে আগে থেকে বিটা ব্লকার খায়। তো আমরা মোটামুটি জানি যে সোরিয়াসিসের যে এক্সারবেটিং ফ্যাক্টরস আছে তার মধ্যে একটা ওয়ান অফ দ্য ড্রাগস হচ্ছে বিটা ব্লকার। তো কোশ্চেন গুলো ছিল যে এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স অ্যাট সেলুলার লেভেল ইন সোরিয়াসিস। তো এবার বিসিপিএস এর যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় মানে বেশি একদম যে সেলুলার লেভেলের বা প্যাথোফিজিওলজি গুলো একবার বেশিই দিয়েছে, বেশ কয়েকটা কোশ্চেন, এগুলো আগে এরকম আসতো না। তো ফার্স্ট কোশ্চেন ছিল যে ইভেন্টস এট সেলুলার লেভেলস ইন সোরিয়াসিস, এটা সরাসরি ডেভিডসনই আছে, যে কেরাটিনোসাইট হাইপারপ্রলিফারেশন এন্ড অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন লিডিং টু রিটেনশন অফ নিউক্লিয়াই ইন দ্য স্ট্রাটাম corneum, inflammation with T cell, and release of cytokines like interleukin 17, 23, 12, TNF alpha, interferon gamma, intercellular adhesion molecule 1, and vascular changes with tortuosity of dermal capillary loop vessels, and release of mediators. জি, এখানে আমরা একটা লক্ষ্য রাখতে হবে যে কোশ্চেনের মার্কসটা, ফার্স্ট কোশ্চেনের মার্কস ছিল অনলি 1, কিন্তু এখানে আমাদের ডেভিডসন দেখা যায় প্রায় 3টার মতন প্যাথোফিজিক্যাল দেওয়া আছে। সো এখানে একটু শর্টকাট লিখতে হবে যেহেতু মার্কসটা কম আছে। সেকেন্ড কোশ্চেন ছিল যে হোয়াট আদার ড্রাগস শুড বি অ্যাভয়েডেড ইন সোরিয়াসিস। সো আমাদের বেটা ব্লকার বাদে অন্যান্য যে ড্রাগস গুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে। এখানে মার্কস ছিল 2। সো আমরা যদি 0.5 করে একটা পয়েন্টস এর হিসাব করি তাহলে মিনিমাম 4টা আমাদের উল্লেখ করতে হবে। ফার্স্ট অফ অল অ্যান্টি ম্যালেরিয়ালস যেমন ক্লোরোকুইন, মেফ্লুকুইন, আর্টিমিথার, লুমেফ্যান্টিন, লিথিয়াম, NSAID like naproxen, indomethacin, and TNF alpha inhibitors like infliximab, adalimumab, certolizumab. These drugs can exacerbate psoriasis. লাস্ট কোশ্চেন ছিল 4 কমপ্লিকেশনস অফ সোরিয়াসিস। ডিরেক্টলি ডেভিডসন এভাবে কোথাও কমপ্লিকেশনস বলা নেই, বা ডিফারেন্ট লাইন্স থেকে আমি এগুলো তুলে নিয়েছি। যেমন ফার্স্ট অফ অল নেইল, আমরা জানি যে নেইল ইনভলভমেন্ট একটা কমন কমপ্লিকেশন অফ সোরিয়াসিস, যেমন থিম্বল পিটিং, অনাইকোলাইসিস, সাবঅ্যাঙ্গুয়াল হাইপারকেরাটোসিস এন্ড পেরিঅ্যাঙ্গুয়াল ইনভলভমেন্ট হয়। এরপর সোরিয়াসিস একটা কমন কমপ্লিকেশন হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথি। এছাড়া পালমোপ্লান্টার প্লাস্টোলোসিসও হতে পারে, অ্যাসিড উইথ স্পেশালি স্মোকার যারা আছেন তাদের। আর যেহেতু আমার সোরিয়াসিসে বেশ কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইউজ করা হয়, সো এই ড্রাগস রিলেটেড কিছু কমপ্লিকেশন হয়, যেমন ড্রাগ ইনডিউসড হেপাটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, ইমিউনোসাপ্রেশন। ডেভিডসনের খুব সুন্দর মতোই দেওয়া আছে বক্সে, যে কমপ্লিকেশনস গুলো বিভিন্ন লাইন থেকে তুলে নেওয়া হয়েছে। সেকেন্ড কোশ্চেন ছিল 70 ইয়ার্স ওল্ড ম্যান অ্যাডমিটেড উইথ সিভিয়ার ব্যাকএক উইথ অ্যাডভান্সড প্রোস্টেটিক কার্সিনোমা। এখানেও বলা হচ্ছে একটা 70 ইয়ার্স ওল্ড ম্যান, তিনি অ্যাডভান্স প্রোস্টেটিক কার্সিনোমা আক্রান্ত, এখন তার সিভিয়ার ব্যাকঅ্যাক হচ্ছে। তো আমরা ধারণা করতে পারি যে তার মেটাস্টাসিসে বোন ইনভলভমেন্ট হয়েছে,
এখানে বলা হচ্ছে মেনশন 6 ক্লিনিক্যাল সাইন্স টু ইভালুয়েট ক্রনিক পেইন ইন দিস প্যালিয়েটিভ সেটিংস, মার্কস ছিল 3। তো আমাদের এই ক্রনিক পেইন ইভালুয়েট করার জন্য কিছু সায়েন্স আছে ডেভিডসনে, একটা বক্স আছে যেটা আমি যদি দেখাই 8.13। এখানে উল্লেখ ছিল যে বোন পেইন ইন্ডিকেট টেন্ডার এরিয়া ওভার বোন, পসিবল পেইন অন মুভমেন্ট ইন্ডিকেট করে বোন পেইন। The headache, oats in the morning, associated with vomiting and occasional delirium থাকে, এগুলো increased intracranial pressure ইন্ডিকেট করে। আবার intermittent severe spasmodic pain যদি থাকে, associated with nausea or vomiting, the abdominal colic ইন্ডিকেট হয়। আর right upper quadrant abdominal pain often associated with tender enlarged liver, responds poorly to opioids, liver capsule pain। আর যদি আমরা জানি যে স্পন্টেনিয়াস পেইন যদি হয়, লাইট টাচ, প্রেশার এন্ড টেম্পারেচার চেঞ্জেস যদি পেইনফুল হয়, ইনক্রিজ পেইন অন পিন প্রিক, নামনেস, টিংলিং অর লস অফ টেম্পারেচার সেন্সেশন, আমরা জানি যে নিউরোপ্যাথিক পেইনে এই ধরনের সাইনগুলো পাওয়া যায়। এছাড়া যদি ডিফিউজ সিভিয়ার অ্যাকিং পেইন হয় অ্যাসোসিয়েটেড উইথ এভিডেন্স অফ পুয়ার পারফিউশন, ইন্ডিকেটস ইসকেমিক পেইন, এটাও রেসপন্সিবল টু অপিওয়েডস। আর ইনসিডেন্টাল পেইন হয় এপিসোডিক পেইন ইউজুয়ালি রিলেটেড টু মুভমেন্ট। এছাড়াও ক্রনিক পেইন সব পেশেন্টের থাকে, সেখানে অ্যানিমিয়া, ওয়েট লস, ফ্যাটিক এগুলো থাকতে পারে, আপনি এগুলো উল্লেখ করে দিতে পারেন ইন কেস অফ কার্সিনোমা পেশেন্ট। সেকেন্ড কোশ্চেন ছিল যে ফার্মাকোলজিক্যাল অপশনস টু ম্যানেজ ক্রনিক পেইন, এটা একদম ডিরেক্ট একটা ডেভিডসনের বক্স। 8.7 পেইন অ্যান্ড প্যালিয়েটিভ চ্যাপ্টারের 8.7, এখানে ড্রাগস ছিল প্যারাসিটামল ফার্স্ট অফ অল, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অপিওয়েডস, কেটামিন, গাবাপেন্টিন অ্যান্ড প্রিগাবালিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সেরোটোনিন অ্যান্ড নরএড্রেনালিন ইনহিবিটরস, লিডোকেইন প্যাচ, ক্যাপসাইসিন প্যাচ, নার্ভ ব্লকস। মার্কস ছিল 2। তো এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, আপনারা যত লিখবেন তত মার্কস আসলে এখানে। A 28 years old woman presented to you with generalized weakness for 4 months. On examination, she had anemia, koilonychia, and angular stomatitis. Her hemoglobin level was 6.5 gram per deciliter and MCV was 63 femtoliter. তো এখানে আমাদের ছোটবেলায় সবাই আমরা থার্ড ইয়ারও পড়েছি যে অ্যানিমিয়ার সাথে কোইলোনাইকিয়া, অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস থাকলে আর এখানে একটা পিকচার দেওয়া আছে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পিকচার। তো স্বাভাবিকভাবে এটা ইন্ডিকেট করে তিনটা ডিজিজ, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া। তো এখানে যেহেতু পেশেন্টের হিমোগ্লোবিন 6.5 এবং কোইলোনাইকিয়া প্রেজেন্ট আছে, সাথে অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস, তো সাথে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া, আমরা ধরে নিতে পারি এটার ডায়াগনোসটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার সাথে 2 আদার্স কজ যেটা আছে থ্যালাসেমিয়া, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া। এবার একটা ম্যাথ দিয়েছিল যে লাস্ট 3 নম্বর কোশ্চেন, ইফ সেরাম ফেরিটিন ইজ 23 nanogram per ml and serum iron is 16 microgram per deciliter and TIBC is 450 microgram per deciliter, calculate her transferrin saturation. মার্কস ছিল 1। তো আমরা জানি এখানে ডেভিডসনের জাস্ট ফর্মুলাটা দেওয়া ছিল, ট্রান্সফারেন্স স্যাচুরেশন ইকুয়ালস টু সেরাম আয়রন ডিভাইডেড বাই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ইন্টু 100। তো এখানে আসলে ফেরিটিন প্রয়োজন ছিল না, এটা জাস্ট ডাইভার্ট করার জন্য দেওয়া হয়েছে কোশ্চেনে। তো আয়রন আর টিআইবিসি বসে যদি 100 দিয়ে গুণ করে আমাদের রেজাল্ট আসে 3.56%। তো ডেভিডসনের লাইনটা ছিল যে ট্রান্সফারেন্স স্যাচুরেশন লেস দেন 16% ইজ কনসিস্টেন্ট উইথ আয়রন ডেফিসিয়েন্সি। সো এখান থেকে আমরা এনশিওর হতে পারি যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ছিল। আর লাস্ট কোশ্চেনটা ছিল যে 2 অ্যাবসোলুট ইন্ডিকেশনস ফর ব্লাড ট্রান্সফিউশনস ইন সাচ কেসেস, এটা হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া উইথ অ্যানজাইনা এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া উইথ হার্ট ফেলিওর আর এভিডেন্স অফ সেরেব্রাল হাইপোক্সিয়া। ডেভিডসনে দুটো লাইন সরাসরি ছিল না। আমরা যদি ম্যানেজমেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ম্যানেজমেন্টের প্রথম দুইটা লাইন দেখি যে আনলেস দ্য পেশেন্ট হ্যাজ অ্যানজাইনা, হার্ট ফেলিওর আর এভিডেন্স অফ সেরেব্রাল হাইপোক্সিয়া, ট্রান্সফিউশন ইজ নট ইন্ডিকেটেড অ্যান্ড ওরাল আয়রন রিপ্লেসমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। দ্যাট মিনস যে এই দুটো থাকলে সেক্ষেত্রে আমরা ট্রান্সফিউশন ইন্ডিকেটেড। তো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে অ্যান্সার। স্যার নেক্সট কোশ্চেন ছিল, এ 40 years old man presented with lassitude, loss of concentration, headache, dizziness, blackouts, pruritus and epistaxis. On examination, splenomegaly was present. Investigation showed hemoglobin is 19 and hematocrit is 59%. এখানে সিনারিওটা দেখলে আমাদের অবভিয়াসলি বোঝা যায় যে এটা একটা হাইপার ভিসকোসিটি সিনড্রোমের দিকে যাচ্ছে। এন্ড হাইপার ভিসকোসিটি সিনড্রোমে বেশ কিছু কজ আছে, কিন্তু এখানে ইনভেস্টিগেশন প্রোফাইলে হিমোগ্লোবিনটা বেশি। তো এখানে একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই পেশেন্টটা পলিসাইথেমিয়ায় ভুগছেন, সাথে হেমাটোক্রিটও 59%। তো
তো সরাসরি ডায়াগনোসিস চাই নাই, কিন্তু এখানে প্রথম কোশ্চেন ছিল যে মেনশন 3 কমপ্লিকেশনস হুইচ মে ডেভেলপ ইন দিস পেশেন্ট। তো এখানে এই যে তিনটা কোশ্চেন ছিল, তিনটাই ডেভিডসন থেকে খুব সুন্দর মতো লাইন থেকে উঠায় দেওয়া, একদম লাইন অনুযায়ী ছিল। যেমন প্রথম 3 কমপ্লিকেশন হুইচ মে ডেভেলপ ইন দিস পেশেন্ট, ফার্স্ট অফ অল পলিসাইথেমিয়া রুব্রা ভেরাতে ভেনাস থ্রম্বোএমবোলিজম হতে পারে, সাথে পেরিফেরাল আর্টেরিয়াল অর সেরেব্রোভাস্কুলার ডিজিজ। One of the most common complication is peptic ulceration, sometimes complicated by bleeding, and ERP sometimes may progress to myeloproliferative disorders like acute leukemia, myelofibrosis. Then the number 2 question ছিল mention 2 investigations to confirm the diagnosis. এখানে high hematocrit and presence of pathogenic JAK2 mutation always indicates that polycythemia rubra vera. And last question ছিল mention 5 different treatment options. আমরা যদি বই থেকে দেখি 5 ট্রিটমেন্ট হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাসপিরিন রিডিউসেস দ্য রিস্ক অফ থ্রম্বোসিস। দেন ভেনিসেকশন করা যায়, প্রম্পট রিলিফ অফ হাইপারভিসকুলার সিনড্রোম। এখানে বলা হয়েছে যে অ্যাবাউট 400 to 500 ml ব্লাড যদি রিমুভ করা হয় এভরি 5 to 7 days আনটিল দ্য হেমাটোক্রিট রিডিউসড বিলো 45%, তাহলে এটা হাইপারভিসকুলার সিমটমস গুলো লো করে দেয়। দেন হাইড্রোক্সিকার্বামাইড বা ইন্টারফেরন আলফা may be used by suppression of marrow proliferation may reduce the risk of vascular occlusion. Then another treatment option is JAK2 inhibitor ruxolitinib for patients whose disease is not controlled by hydroxycarbamide. And last of all, symptoms management এর ক্ষেত্রে আমরা symptomatic ট্রিটমেন্ট দিতে পারি, যেমন অ্যান্টিহিস্টামিন ফর pruritus, and যেহেতু হাই সেলুলার টার্নওভার হয় এখানে গাউট ডেভেলপ করতে পারে অনেক সময় পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, সেক্ষেত্রে আমরা অ্যালোপিরিনল ইউজ করতে পারি। ডেভিডসন দেখেন সুন্দর মতো লাইন টু লাইন এই একটা প্যারা থেকেই তুলে দেওয়া। Last question ছিল, a 45 years old man comes to outpatient department with the complaints of vertigo for the last 3 years. Each attacks of vertigo persist for 2 to 3 hours and accompanied by tinnitus and fullness in the ear. এখন ভার্টাইগোর বেশ কিছু কজেস আছে, তার মধ্যে আমাদের ডেভিডসনের মিনিয়ার ডিজিজের কথা বলা আছে, ভেস্টিবুলার নিউরাইটিস, তারপর হচ্ছে বিনাইন পারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো। এখানে যে সিনারিটো দেওয়া আছে সেখানে বলছে যে একজন পেশেন্ট 3 বছর ধরে ভার্টাইগোতে ভুগছেন এবং ওনার প্রত্যেকটা ভার্টাইগো 2 to 3 hours পারসিস্ট করে, অ্যান্ড টিনিটাস এবং ফুলনেস আছে। তো এখানে আমাদের কিছু লাইন বাই লাইন থেকে আমাদের ক্লু দিয়ে ডিফারেন্সিয়াল গুলো আলাদা করতে হবে। যেমন টিনিটাস এবং ভার্টাইগো আরেকটা ডিজিজ হওয়ার সাথে ল্যাবিরিনথাইটিস, কিন্তু ল্যাবিরিনথাইটিসে সাধারণত রিসেন্ট একটা ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকে। সাথে এখানে বলছে ফুলনেস অফ দ্য ইয়ার, এখানে ল্যাবিরিনথাইটিস ইউজুয়ালি ফুলনেস অফ দ্য ইয়ার থাকে না। আর বিনাইন পারক্সিমাল পজিশনাল ভার্টাইগোতে পেশেন্ট বলা থাকবে যে পেশেন্টের পজিশনাল চেঞ্জের কারণে ভার্টাইগো অ্যাপিয়ার করতে পারে। সো এই এই ধরনের কোনো কথাও এখানে বলা নেই। তো এটা মোটামুটি আমাদের জানি যে টিনিটাস এবং ফুলনেস অফ দ্য ইয়ার সাথে ভার্টাইগো একটা ডিজিজের দিকে যায়, সেটা হচ্ছে মিনিয়াস ডিজিজ। তো আমাদের এটা ডায়াগনোস ছিল মিনিয়াস ডিজিজ। এখানে বলছে যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন বিটুইন অ্যাটাকস অফ দিস কন্ডিশন। এটা 1 মার্কস ছিল এবং ডেভিডসনের সুন্দর একটা ছোট্ট লাইন ছিল এখানে, বলা ছিল যে এক্সামিনেশন ইজ টিপিক্যালি নর্মাল ইন বিটুইন অ্যাটাকস। তো একটা লাইনে এটার অ্যান্সার, দ্য পিরিয়ড বিটুইন দ্য অ্যাটাকস ইজ অফেন কল্ড ইন্টারেক্টাল ফেজেস, এটা বলা হয় ইন্টারেক্টাল ফেজ। আর ডিউরিং দিস টাইম দ্য ক্লাসিক অ্যাকুট সিমটমস লাইক ভার্টাইগো, টিনিটাস, ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস আর অ্যাবসেন্ট অর মাস লেস ইন্টেন্স। নেক্সট কোশ্চেন ছিল যে ফাইন্ডিংস ইন অডিওমেট্রি, আমরা অডিওমেট্রিতে মিনিয়ার ডিজিজের ক্ষেত্রে কি ফাইন্ডিংস পাবো। এখানেও লাইনে 1 2 3 4 নাম্বার লাইনে ছিল যে ওভার দ্য ইয়ার্স পেশেন্ট মে ডেভেলপ প্রোগ্রেসিভ ডেফনেস টিপিক্যালি লো টোন অন অডিওমেট্রি, মানে অডিওমেট্রিতে আমরা লো টোন পাবো। আর এখানে লাস্ট কোশ্চেন ছিল 2 ম্যানেজমেন্ট অপশনস ফর দিস কেস। এখানে ডেভিডসন আছে ম্যানেজমেন্ট ইনক্লুডস লো সল্ট ডায়েট, ভেস্টিবুলার সিডেটিভস ফর অ্যাকুট অ্যাটাক, যদি অ্যাকুট অ্যাটাক হয়ে থাকে আমরা ভেস্টিবুলার সিডেটিভ দিতে পারি যেমন সিনারিজিন, প্রোক্লোরপেরাজিন, and occasionally surgery indicated to increase endolymphatic drainage from the vestibular system. তো এই ছিল আমাদের এবারের কোশ্চেন নাম্বার 4। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ডক্টর আকাশ ভাইকে খুব সুন্দরভাবে আমাদের লাস্ট পোর্শনটুকু ডিসকাস করার জন্য। আশা করি আমাদের সাথে যারা আছেন এবং যারা ফেসবুকেও দেখতেছেন আমাদের সেশনটা, আপনার হয়তো বা আমাদের রিটেনের কোশ্চেনের প্যাটার্ন এবং রিটেনের কোশ্চেনের অ্যান্সারটা আসলে কিভাবে আপনি করতে পারবেন সেই জিনিসটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। আশা করি এই সেশন আপনাদের অনেক উপকার করছে এবং ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন, আমাদের মেন্টররা যারা পরিশ্রম করে আপনাদের জন্য এই সুন্দরভাবে এই অ্যান্সারগুলো তৈরি করছেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।